আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা আজকে আমাদের স্থির তড়িৎ অর্থাৎ ফিজিক্সের 10 নম্বর চ্যাপ্টার যেটা সেইটা নিয়ে আজকে আমাদের ক্লাস। তো অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ আমাদের সিকিউ এর জন্য, এমসিকিউ এর জন্য অনেক গুরুত্বপূর্ণ। তোমাদের দেখবা যে প্রত্যেক বছরই টেস্ট পেপার ঘাটলে এই চ্যাপ্টারটা থেকে কিন্তু একটা সিকিউ বা এমসিকিউ আসলে আসেই। তো চ্যাপ্টারে আসলে অনেক বেশি টপিক আছে এরকম না, খুবই ছোট একটা চ্যাপ্টার, কিন্তু এখান থেকে আসলে খুব ভাইটাল কিছু প্রশ্ন আসে। ঠিক আছে। আর হচ্ছে আমাদের খাতা কলম নিয়ে বসা একদম, হয়তো 2 থেকে 2.25 ঘন্টা মতন ক্লাস হবে। এইটুকু সময় তোমরা একটু মনোযোগ দিয়ে থেকো, শেষ পর্যন্ত ক্লাসটা করো, তাহলে ইনশাল্লাহ আর এই অধ্যায়ে কোনো গ্যাপ থাকবে না। ঠিক আছে, যাই হোক, তোমরা যদি এসএসসি ফেল করে তারপরে এইচএসসি পরীক্ষা দিতে বসো তাহলে ক্লাসটা করো। এসএসসি পরীক্ষা যদি এরকম হয় যে ভাই আমার আফসোস, কেন আমি এসএসসি পরীক্ষায় ফেল করছিলাম, এইচএসসি পরীক্ষায় তো আমার কাছে এখন আফসোস হয় আরেকবার যদি এসএসসি দিতে পারতাম, তো সেই আফসোস যাদের আছে তারা ক্লাসে থাকতে পারো। আর যাদের আফসোস নাই তারা এইচএসসি 25-এর প্রিপারেশন নাও, তোমাদের ফেসবুকে বা তোমাদের অ্যাপে তো ক্লাস হবেই। ঠিক আছে, চলো তাহলে আমরা শুরু করি। ঠিক আছে, চলো আমরা তাহলে শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। সো আমাদের একদম প্রথমে দেখো, চার্জ কয় রকমের? চার্জ 2 রকমের। চার্জ আমরা জানি 2 রকমের, একটা হচ্ছে ধনাত্মক চার্জ এবং আর একটা হচ্ছে ঋণাত্মক চার্জ, পজিটিভ চার্জ এবং নেগেটিভ চার্জ। আমরা যেটা জানি, সমধর্মী চার্জ, দুইটা চার্জ যখন একই টাইপের হয়, সমধর্মী চার্জ পরস্পরকে কি করে? সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে এবং বিপরীতধর্মী আধান বা চার্জ, বিপরীতধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করে। ঠিক আছে, অর্থাৎ দুইটা প্লাস চার্জ একটা আরেকটাকে বিকর্ষণ করবে এবং প্লাস আর মাইনাস একটা আরেকটাকে আকর্ষণ করবে, এগুলো আমরা জানি, তাই না? এখন দেখো, আমরা এটাও জানি যে যখন কাঁচ এবং সিল্ক, কাঁচ ও সিল্ক এই দুইটাকে যখন, একটা কাঁচদণ্ডকে যখন সিল্কের কাপড় দিয়ে ঘষা হয়, তখন কাঁচে কোন আধানটা চলে আসে বলতো? কাঁচের মধ্যে কিন্তু পজিটিভ যে আধান সেটা চলে আসে, আর সিল্কের মধ্যে নেগেটিভ আধান চলে আসে। একইভাবে যদি আমরা আর একটা এক্সাম্পলে যাই, যে ধরো প্লাস্টিকের একটা খণ্ড এবং পশমি কাপড় বা যেটাকে ফ্লানেল বলা হয়, এই দুইটা যখন আমরা, পশমি কাপড় মানে হলো যে উল, সোয়েটার টাইপের কাপড় আর কি, একটাকে যখন আরেকটার সাথে ঘষাঘষি করা হয়, তখন দেখা যায় যে এই প্লাস্টিকের মধ্যে নেগেটিভ আয়ন চলে আসে আর পশমি কাপড়টা পজিটিভ আধানে আহিত হয়ে যায়। এটা হওয়ার মূল কারণ কি? কারণ হচ্ছে, দেখা যায় সিল্কের কিন্তু ইলেকট্রন আসক্তিটা বেশি, সিল্কের ইলেকট্রন আসক্তিটা বেশি। সো যার কারণে দেখা যায় যখন এই সিল্কের সাথে কাঁচটাকে ঘষা দেওয়া হয়, অনেকক্ষণ ধরে ঘষা দেওয়া হচ্ছে, তখন দেখা যায় যে সিল্কে নেগেটিভ আধানগুলো চলে আসে কাঁচ থেকে এবং কাঁচ তখন পজিটিভ আধানে আহিত হয়। একই কথা যখন প্লাস্টিক এবং পশমি কাপড়, এটা যখন একটার সাথে আরেকটা ঘষা দেওয়া হয়, তখন দেখা যায় যে প্লাস্টিকের যেই ইলেকট্রন আসক্তি সেটা পশমি কাপড়ের থেকে বেশি হওয়ার কারণে প্লাস্টিকটা কিন্তু ঋণাত্মক চার্জে চার্জিত হয়ে যায়। সো আমরা জানি যখনই কোনো একটা আধান পরিবহন হয়, একদম সবচাইতে কম পরিমাণ যে আধান, যে কোনো আধান কিউ, এইটা কিন্তু সবসময় আমাদের যেই ইলেকট্রনের চার্জ সেটার পূর্ণ সংখ্যার গুণিতক আকারে থাকবে। এটার মানে কি ভাইয়া? জগতে সবচাইতে ক্ষুদ্রতম চার্জের যে পরিমাণটা
সেটা হচ্ছে একটা ইলেকট্রনের চার্জের সমান। অর্থাৎ এর থেকে ক্ষুদ্র পরিমাণে কোনো চার্জ কিন্তু জগতে থাকে না। ইলেকট্রনের চার্জ আমরা জানি 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। এর থেকে ছোট্ট চার্জ কিন্তু পরিবেশে আর পাওয়া সম্ভব না। সো যেটা দেখা যায় যে আমাদের কোনো জায়গাতে যদি কোনো চার্জের অস্তিত্ব থাকে, তাহলে অবশ্যই সেখানে ইলেকট্রনের পূর্ণ গুণিতক আকারে কিন্তু বা পূর্ণ সংখ্যার গুণিতক আকারে কিন্তু চার্জগুলো বিদ্যমান থাকে। অর্থাৎ এখানে n এর যে মান, nটা হচ্ছে পূর্ণ সংখ্যা বা ইন্টিজার যেটাকে আমরা বলি, nটা হচ্ছে পূর্ণ সংখ্যা যেটাকে আমরা ইন্টিজার বলি। n এর মান ধনাত্মক পূর্ণ সংখ্যা অর্থাৎ 1, 2, 3 এরকম হতে পারে। তাইলে বলো তো, তোমাদের কাছে যদি একটা প্রশ্ন করা হয় যে কোনো একটা দণ্ডের মধ্যে বা কোনো একটা খণ্ডের মধ্যে দেখা গেল আমরা 3 ইন্টু 10⁻⁻19 কুলম্বের চার্জ পেলাম, এইটা কি আসলে পসিবল কেস কিনা, এইটা কি আসলে সম্ভব কিনা, কোনো একটা খণ্ডের মধ্যে কি কিউ সমান সমান 3 ইন্টু 10⁻⁻19 কুলম্ব এই পরিমাণ চার্জ থাকাটা কি পসিবল কিনা। সো দেখা যাক, যদি আমরা দেখি যে কিউ ইজ ইকুয়ালস টু এন ই, এই সূত্রের মধ্যে এন এর যে ভ্যালুটা এটা যদি পূর্ণ সংখ্যা আসে, তাহলে এই পরিমাণ চার্জ সেখানে থাকতে পারবে। কিন্তু যদি এখানে দেখা যায় এন এর মানটা ভগ্নাংশ চলে আসছে, অর্থাৎ 1.5, 1.7, 2.3 এরকম যদি ভগ্নাংশ কোনো কিছু চলে আসে এন এর মান, তার মানে এইরকম পরিমাণ চার্জ কিন্তু সেইখানে থাকা সম্ভব না। সো আমরা দেখছি এখান থেকে দেখো n সমান সমান হচ্ছে q ডিভাইডেড বাই e। তো আমাদের q এর যে মান এটা হলো 3 ইন্টু 10⁻⁻19 এবং e হচ্ছে 1.6 ইন্টু 10⁻⁻19। তাহলে 3 কে যদি 1.6 দিয়ে ভাগ করা হয় তাহলে কত আসে, 2 পয়েন্ট সামথিং কিছু একটা আসবে। 3 ডিভাইডেড বাই 1.6 এটা আসে 1.875, 1.875 ইন্টু 10⁻⁻19। তাহলে দেখো, সরি 1.875 আসছে শুধু, তাই না? তো এই n এর মানটা কি একটা ভগ্নাংশ হয়ে গেল না, n এর মানটা একটা ভগ্নাংশ হয়ে গেল না, তাহলে n কিন্তু এখানে পূর্ণ সংখ্যা নয়। তাহলে n যদি এখানে পূর্ণ সংখ্যা না হয়, পূর্ণ সংখ্যা নয়, তার মানে কখনোই কিন্তু এরকম ভগ্নাংশ আকারে চার্জ থাকতে পারে না। যেমন ধরো মুরগি যখন ডিম পারবে, মুরগি ডিম পারার সময় কি 1.5টা ডিম পারবে, এরকম হয় কখনো? যে মুরগি ধরো যখন ডিম পারছে তখন হচ্ছে 7.5টা ডিম পারছে, এরকম কি কখনো হয়? এরকম কখনো সম্ভব না কিন্তু। সো ঠিক একইভাবে যে আমরা যখন দেখি যে একটা জায়গায় 1.875 সংখ্যক ইলেকট্রন আছে, এটা কিন্তু পসিবল না। হয় একটা থাকবে, নাহলে দুইটা থাকবে, নাহলে তিনটা থাকবে, এরকম পূর্ণ সংখ্যার গুণিতক আকারে কিন্তু কোনো একটা জায়গায় ইলেকট্রন থাকবে। বুঝছো? সো তাহলে আমরা এখানে যেটা দেখলাম n এর মান আসে 1.875, এটা কিন্তু সম্ভব নয়, এইরকম থাকা সম্ভব নয়। বুঝতে পেরেছো? এইরকম থাকা কিন্তু সম্ভব নয়। ওকে, আশা করি বুঝতে পেরেছো। এইবার আসো আমরা দেখি ওকে, সো এইবার আসো আমরা দেখি যে এখানে ইলেকট্রোস্কোপ যেটা আছে, হ্যাঁ, ইলেকট্রোস্কোপ যন্ত্র, এইটা দিয়ে কি করা হয়? ইলেকট্রোস্কোপ যন্ত্র, এটা আমরা দেখব কিছু সিমুলেশনের মাধ্যমে, দেখব একদম একটা সিমুলেশন দেখলে পুরো ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। তার আগে আমরা একটু আবিষ্ট চার্জ, আবেশী চার্জ এগুলা নিয়ে একটু কথাবার্তা বলি। সো ওটাতে আসবো, ইলেকট্রোস্কোপ যন্ত্রের মধ্যে আসবো। তার আগে আমরা একটু দেখি, মনে করো এখানে আমাদের কাছে কোনো একটা দণ্ড রাখা আছে এবং সিমিলার একটা দণ্ড এই পাশে রাখা আছে। তো দেখা যাবে যদি এই চার্জটা বা এখানে যেই দণ্ডটা আছে এটা মনে করলাম পজিটিভ চার্জে চার্জিত, এবং এই দণ্ডটা মনে করলাম নিউট্রাল, এই দণ্ডটা মনে করলাম নিউট্রাল, আর এইটা হচ্ছে পজিটিভলি চার্জড, পজিটিভলি চার্জড, হ্যাঁ, এটা হচ্ছে পজিটিভলি চার্জড। তাহলে
একটা নিউট্রাল দণ্ড আর একটা হচ্ছে পজিটিভলি চার্জ দণ্ড। সো যখন আমি এই পজিটিভলি চার্জ দণ্ডটাকে এটার পাশে নিয়ে যাব, তখন দেখা যাবে আগে তো এটা নিউট্রাল ছিল, অর্থাৎ নিউট্রাল বলতে কি, যতগুলা পজিটিভ আধান ততগুলা নেগেটিভ আধান ছিল। যখন আমি এই পজিটিভলি চার্জড যেই দণ্ডটা আছে সেটাকে যখন আমি নিউট্রালি চার্জ দণ্ডের কাছে নিয়ে যাব, তখন কিন্তু এইখানে দেখা যাবে আমাদের নেগেটিভ চার্জগুলো আবিষ্ট হয়ে যাবে, নেগেটিভ চার্জগুলো এটার কাছাকাছি চলে আসবে, কারণ এই পজিটিভ নেগেটিভগুলোকে আকর্ষণ করবে এবং পজিটিভগুলোকে বিকর্ষণ করবে, যার ফলে দেখা যাবে পজিটিভ চার্জগুলো একটা প্রান্তে চলে গেছে আর এই নেগেটিভ চার্জগুলো কিন্তু এটার কাছে চলে আসছে। তো আমরা এই যেই চার্জটা আসলে পজিটিভ চার্জ দ্বারা আকৃষ্ট হয়ে থাকলো সেইটাকে আমরা বলি বদ্ধ আধান, সেইটাকে আমরা বলি বদ্ধ আধান। আর এই আধানটাকে আমরা বলি মুক্ত আধান। মুক্ত আধান। কেন এটাকে মুক্ত আধান বলা হয়? কারণ তুমি যদি এখন একটা ভূ সংযোগ দাও, এখান থেকে যদি ভূমির সাথে কানেক্ট করে দাও একটা তার দিয়ে, তাহলে দেখা যাবে যে এখান থেকে কিছু সংখ্যক ইলেকট্রন তারা এদিক দিয়ে বেয়ে বেয়ে উঠে এইটাকে পুরাটা নিউট্রাল বানায় দিবে। কারণ কি? কারণ এরা হচ্ছে আসলে মুক্ত ছিল, কিন্তু এখানে যেই ইলেকট্রনগুলো আছে তারা কিন্তু নিচের দিকে নেমে যেতে পারবে না। কেন পারবে না? কারণ এই পজিটিভগুলো কিন্তু এই নেগেটিভগুলোকে আকর্ষণ করে ধরে রাখছে। তাহলে খেয়াল করো যে আমরা এইখানে কিন্তু পজিটিভ যেই চার্জগুলো আছে, পজিটিভ চার্জগুলোকে যেহেতু কেউ ধরে রাখে নাই, তাই আমরা যখনই এখানে এটাকে গ্রাউন্ড করলাম তখন কিন্তু এই নেগেটিভ চার্জগুলো ভূমি থেকে এসে এইটাকে নিউট্রাল বানায় দিচ্ছে। অর্থাৎ এর পরের যে ছবিটা হবে, সে পরের ছবিটা হবে এই রকম। পরের ছবিটা দেখা যাবে যে এইখানে যে নেগেটিভ চার্জগুলো ছিল শুধুমাত্র এই দণ্ডের মধ্যে তখন নেগেটিভ চার্জগুলাই থাকবে। আর যখন আমি পরের ছবিতে যদি এরকম হয় যে আমি এই চার্জটাকে এবার দূরে সরায় নিছি, তখন দেখা যাবে যে ওই নেগেটিভ চার্জ যেটা এখানে বদ্ধ অবস্থায় ছিল তারা সুন্দর মতন আমাদের এই দণ্ডের মধ্যে ছড়ায় পড়ছে। অর্থাৎ একটা নিউট্রাল দণ্ডকে আমরা কিন্তু নেগেটিভলি চার্জ দণ্ডে পরিণত করে ফেললাম। সো এই টপিকটা থেকে কিন্তু সিকিউ প্রশ্ন আসে, ঠিক আছে? এইটা কিন্তু সিকিউ প্রশ্ন হবে। তো তোমরা দেখো টেস্ট পেপার খুললে, এবং এখনই করাবো একটু পরে, এখান থেকে এমসিকিউ প্রবলেমও কিন্তু আসে, বুঝছো? ঠিক আছে, ওকে। সো আমরা একটা জিনিস বলতে পারো যে ভাইয়া কেন এই পজিটিভ চার্জ কেন গ্রাউন্ডে চলে গেল না, কেন এখান থেকে নেগেটিভ চার্জগুলো এখানে আসলো? এটার মেইন কারণটা হচ্ছে যে কেনই বা এই আদান প্রদানটা হচ্ছে। কারণ দেখো, আমরা ধরে নেই পৃথিবীর যে বিভব সেটা হচ্ছে 0। সো পৃথিবীর বিভব 0, আর এই পাশে কিন্তু চার্জ জমা থাকার কারণে এখানে একটা বিভব আছে। সো যখনই তুমি এখানে গ্রাউন্ড করে ফেলবা, গ্রাউন্ডের সাথে কানেক্ট করে ফেলবা, তখন দুইটা ভিন্ন বিভব পার্থক্যে থাকা বস্তু কি করে? তাদের মধ্যে চার্জের বিনিময় করে, এবং চার্জ বিনিময় করে কতক্ষণ পর্যন্ত তারা চার্জ বিনিময় করে? যতক্ষণ না পর্যন্ত তাদের মধ্যে বিভবটা সেম হচ্ছে। সো এই কারণে দেখা যাবে যে এইখানে কিন্তু যেহেতু পৃথিবীর বিভব 0, এই অংশটুকুর বিভবও কিন্তু পৃথিবীটা 0 করা পর্যন্ত এই নেগেটিভ চার্জটা এখানে আসতে থাকবে। অর্থাৎ এখানে সম্পূর্ণ নেগেটিভ চার্জগুলো এসে কিন্তু এই পজিটিভগুলোকে নাল করে ফেলবে, 0 করে ফেলবে। তাই এইখানে কিন্তু তখন বিভব 0 হয়ে যাবে। বুঝতে পারছো? ওকে। পৃথিবীর বিভব কিভাবে 0 হয়? পৃথিবী একটা বিশাল চার্জের ভান্ডার। এইটাকে আমরা এটার মধ্যে পজিটিভ চার্জ, নেগেটিভ চার্জ সব কিছুই আছে। তো আমরা এই জন্য এটার বিভবটাকে 0 হিসাবে চিন্তা করি। বাস্তবিক পক্ষে কোনো পয়েন্টের বিভব মাপা যায় না। আমরা পৃথিবীর বিভবটাকে যদি 0 ধরি, তার সাপেক্ষে অন্য কিছুর বিভব আমরা পরিমাপ করতে পারি। সো আমরা বিভবে যখন যাব তখন এগুলো নিয়ে আবার আলোচনা হবে। সো যেহেতু এই টপিকটা জানতে চাইছো, সেই কারণে একটু বলে রাখলাম, দুইটার বিভব যেহেতু আলাদা, এই কারণে দেখা যায় একটা তার কানেক্ট করলে উচ্চ বিভব থেকে চার্জগুলো নিম্ন বিভবের দিকে ট্রান্সফার হয়, এবং কতক্ষণ পর্যন্ত ট্রান্সফার হবে? যতক্ষণ না পর্যন্ত দুইটা পয়েন্টের বিভব সেম হচ্ছে। এবং আমাদের যখন এখানে চার্জগুলা সব চলে গেল, তখন কিন্তু এই পুরাটা একটা নেগেটিভ আধানে আহিত হয়ে গেল। তো এখান থেকে প্রশ্ন আসে যে বদ্ধ আধান কোনটা, মুক্ত আধান কোনটা? ঠিক আছে?
ডান। এবং বলো তো একইভাবে যদি আমি চাই এই দণ্ডটাকে পজিটিভলি চার্জে চার্জিত করতে, পজিটিভ চার্জে চার্জিত করতে, তাহলে আমরা কি করব? তাহলে আমরা এখানে একটা নেগেটিভ চার্জ নিয়ে আসব এবং এই নেগেটিভ চার্জটাকে যদি এইটার কাছে নিয়ে আসি তখন দেখা যাবে এটা কিন্তু আমাদের পজিটিভ চার্জে চার্জিত করা যাবে। সো আমাদের আরেকটা যন্ত্র আছে, যে যন্ত্রটা হচ্ছে ইলেকট্রোস্কোপ যন্ত্র। এই ইলেকট্রোস্কোপ যেই যন্ত্র, সেই যন্ত্রটা আমরা মূলত কি কাজে ব্যবহার করি? আমরা ব্যবহার করি আধানের অস্তিত্ব আছে কিনা, কোনো একটা দণ্ডে আধানের অস্তিত্ব আছে কিনা সেইটা মেজার করতে আমরা ইলেকট্রোস্কোপ যন্ত্র ব্যবহার করি। তুমি এটা বইতে রিডিং পড়লেই বুঝবা। আমি একটা সিমুলেশন এখন দেখাই দিব, এটা যদি মাথায় থাকে তাহলে বই একবার রিডিং পড়লেই পুরা জিনিসটা যদি কখনো পরীক্ষায় আসে লিখতে পারবা। তাহলে চলো আমরা একটা সিমুলেশন একটু দেখে ফেলি। যেমন দেখো, এইখানে আমাদের একটা ইলেকট্রোস্কোপ যন্ত্র আছে। সো এটার গঠন কেমন হয় সেগুলো নিয়ে বইতে আছে, ওখান থেকে খুব বেশি প্রশ্ন আসে না। এখানে দেখা যায় যে দুইটা খুবই হালকা অ্যালুমিনিয়াম অথবা সোনার পাত থাকে এখানে, এবং এটার সাথে দেখো একটা ডিস্ক যুক্ত আছে। এই পাতের সাথে একটা ডিস্ক যুক্ত আছে। এই পাতটা কি করে? এই পাতটা কিন্তু চাইলে প্রসারিত হতে পারে। এটা কিন্তু দেখা যায় যদি এদের মধ্যে, আচ্ছা এটা আমরা দেখব। সো এখানে আমাদের একটা চাকতি যুক্ত আছে। সো কি হয় এখানে দেখো, যখন আমি এইটার কাছে একটা পজিটিভ চার্জ নিয়ে আসব, তখন ভাইয়া খেয়াল করো, যখন এখানে পজিটিভ চার্জ নিয়ে আসলাম তখন এইখানে আমাদের যেই তোমার চাকতিটা ছিল, সেই চাকতির মধ্যে যে নেগেটিভ চার্জগুলো থাকবে তারা কিন্তু এই পজিটিভ চার্জের কারণে এদিকে আকৃষ্ট হবে, এবং পজিটিভ চার্জগুলো বিকর্ষণ করে তারা কিন্তু বেয়ে বেয়ে দেখো আমাদের এই যে সোনার পাতগুলো ছিল সেগুলোর মধ্যে চলে গেল। সো দেখো খেয়াল করে, আমরা যদি একটা নিউট্রাল কোনো বস্তুকে এখানে নিয়ে আসি তাহলে কিন্তু আমাদের এই যে পাত আছে সেই পাতটার মধ্যে কিন্তু কোনো কোণ তৈরি হচ্ছে না, কোনো গ্যাপ তৈরি হচ্ছে না, তারা দূরে চলে যাচ্ছে না। এটা দেখে আমি বুঝতে পারি যে আমাদের এই যে দণ্ডটা, সেই দণ্ডটা কি আসলে নিউট্রাল নাকি চার্জড। এইবার আসো, যদি নেগেটিভ চার্জটাকে আমি এখানে নিয়ে আসি তাহলে খেয়াল করো একটা জিনিস, এটা যত দূরে থাকবে, ও সরি আমি এটাকে টাচ করাই ফেলছি, টাচ করানো যাবে না। আচ্ছা, ওকে, হ্যাঁ। সো আমরা এখান থেকে ধরো যখন একটা নেগেটিভ চার্জকে এখানে নিয়ে আসলাম, খেয়াল করবা যখন এই নেগেটিভ চার্জকে এখানে কাছে নিয়ে আসলাম তখন কিন্তু আশা করি দেখতে পাচ্ছ নেগেটিভ চার্জটাকে কাছে নিয়ে আসার কারণে এখানে যেই চাকতি ছিল সেই চাকতির পজিটিভ চার্জগুলো কিন্তু এই নেগেটিভ চার্জ দ্বারা আকৃষ্ট হয়েছে, এবং এই নেগেটিভ চার্জ, এই চাকতির মধ্যে যে নেগেটিভ চার্জগুলো ছিল তারা কিন্তু এই নেগেটিভ চার্জের জন্য বিকর্ষণ করে তারা দূরে সরে গেছে, এবং দূরে সরে যখন দুইটা পাতের মধ্যে সমানভাবে ভাগ হয়ে গেছে তখন একটা আরেকটাকে বিকর্ষণ করে কিন্তু দেখো পাত দুইটা ফাঁকা হয়ে গেছে। বলো এই জিনিসটা কি বুঝেছো কিনা বলো? তড়িৎ বীক্ষণ যন্ত্র বা ইলেকট্রোস্কোপ, এই জিনিসটা কি বুঝেছো কিনা বলো? ক্রিস্টাল ক্লিয়ার? ভেরি গুড, ভেরি গুড। এইবার খেয়াল করো তো, যদি এরকম হয় যে আমি আগের থেকেই আমাদের যেই তড়িৎ বীক্ষণ যন্ত্রটা আছে সেটাকে আমি পজিটিভ চার্জে চার্জিত করেই রাখবো, অর্থাৎ মনে করো এটা কি এখন নিউট্রালি চার্জ না, এটা কিন্তু নিউট্রাল অবস্থায় আছে। সো আমরা যদি এখানে পজিটিভ চার্জটাকে ধরে এইটার সাথে টাচ করাই দেই, টাচ করাই দিলাম, তাহলে দেখো এখানে এই পুরা যন্ত্রটা কিন্তু এখন ধনাত্মক চার্জে চার্জিত হয়ে গেল। তাহলে ধনাত্মক চার্জে যদি চার্জিত হয়ে যায়, কারণ আমি এটা পজিটিভ চার্জ দিয়ে এটাকে চার্জিত করে ফেলছি, টাচ করে ফেলছি, সো স্পর্শ করার পরে কিন্তু এইটা পুরাটাই পজিটিভ চার্জে চার্জিত হয়ে গেল, এবং দুইটা পজিটিভ চার্জ দেখো একটা থেকে আরেকটা কিন্তু বিকর্ষণ করে দূরে সরে গেল। এখন বলো তো, যদি আমি আবার পজিটিভ চার্জকে এখানে নিয়ে আসি তাহলে কি হবে? দেখো তাদের মধ্যে গ্যাপ কিন্তু দেখো আরও বেড়ে গেল। যদি আমি আবার এখানে পজিটিভ চার্জে চার্জিত করি তাহলে দেখো গ্যাপ কিন্তু আগের থেকে বেড়ে গেল। আবার পজিটিভ চার্জ নিয়ে আসবো, আবার পজিটিভ চার্জ নিয়ে আসবো, এভাবে করলে কিন্তু দেখা যাবে তাদের মধ্যে যেই কোণটা পরস্পর থেকে কিন্তু আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে, পরস্পর থেকে দূরে সরে যাচ্ছে। ঠিক আছে, এখন বলো তো, যদি আমি এইখানে নেগেটিভ চার্জকে নিয়ে আসি তাহলে কি হবে? যদি আমাদের এই দণ্ডটা পজিটিভ চার্জে, মানে আমাদের যন্ত্রটা যদি পজিটিভ চার্জে চার্জিত হয় এবং আমরা যদি এটার কাছে নেগেটিভ একটা আধানকে নিয়ে আসি, নেগেটিভ আধানকে নিয়ে আসি, দেখো নেগেটিভ আধানকে যখন নিয়ে আসবো তখন কিন্তু নেগেটিভ আধানটাকে স্পর্শ করলে, নেগেটিভ আধানটাকে দেখো যখনই কাছে নিয়ে আসছি তখন খেয়াল করো কেন এটার মধ্যে দূরত্ব কমে যাচ্ছে, কেউ ব্যাখ্যা দিতে পারবা? যখন আমি নেগেটিভ চার্জটাকে বা পজিটিভ চার্জটাকে যখন এখানে নিয়ে আসছি, যত কাছে নিয়ে আসছি তত দূরত্ব বাড়ছে, কিন্তু যখন আমি নেগেটিভ চার্জটাকে কাছে নিয়ে আসছি তখন দূরত্ব কমছে, এটার ব্যাখ্যা কেউ দিতে পারবা? দেখো
খুবই সিম্পল। যখন আমি এখানে নেগেটিভ চার্জটাকে এটার কাছে নিয়ে আসছি, তখন এই মধ্যবর্তী কোণ দেখো আগে কতখানি ছিল। যখন আমি নেগেটিভ চার্জটাকে, এই যে নেগেটিভ চার্জটাকে, দণ্ডটাকে ধরে এটার কাছে নিয়ে আসছি, তখন কিন্তু এই দণ্ড থেকে পজিটিভ চার্জগুলা, এখানে যে পজিটিভ চার্জগুলা ছিল, তারা এই নেগেটিভ চার্জের আকর্ষণের প্রভাবে তারা উপরের দিকে উঠে গেছে, এবং উপরের দিকে উঠে যাওয়ার কারণে নিচের দিকে কিন্তু পজিটিভ চার্জটা কমে গেছে। তাই কমে থাকার প্রভাবে কিন্তু দেখো তাদের মধ্যে আগে যেই কোণটা ছিল, এখন নেগেটিভ চার্জ আসার দরুন তাদের মধ্যে অ্যাঙ্গেলটা কিন্তু ছোট হয়ে গেছে। তাহলে এইটা দেখে কিন্তু আমি বুঝতে পারি যে আমাদের এই দণ্ডটা কি আসলে, মানে এই দণ্ডটাকে আসলে পজিটিভলি চার্জড নাকি নেগেটিভলি চার্জড। সো চলো আমরা পুরো জিনিসটা আবার প্রথম থেকে একদম ব্যাখ্যা করি। যারা খেয়াল করো নাই তারা মনোযোগ দাও, প্রথম থেকে আবার পুরো জিনিসটাকে ব্যাখ্যা করছি। সো এইটা হলো আমাদের তড়িৎবীক্ষণ যন্ত্র। উপরে আমাদের একটা পরিবাহী চাকতি আছে এবং নিচের দিকে আছে হচ্ছে দুইটা পরিবাহী পাত। সো এইখানে কি হচ্ছে দেখো, যখন আমি এখানে পজিটিভ চার্জকে নিয়ে আসলাম কাছে, তখন এই চাকতিটার ভিতরে যে নেগেটিভ চার্জগুলো ছিল, তারা এই পজিটিভ চার্জের আকর্ষণের প্রভাবে তারা এটার কাছে চলে আসছে, এবং পজিটিভ চার্জ যেগুলো ছিল তারা বিকর্ষণ করে কিন্তু দূরে সরে গেছে। এবং আমি দেখলাম আমাদের যেই চাকতিটা ছিল, সেই চাকতিটা আগে আমাদের যেই দুইটা পাত ছিল, সেই দুইটা পাত একটা থেকে আরেকটা দূরে সরে গেছে। ক্লিয়ার? তাহলে আবার যখন আমি নেগেটিভ চার্জকে নিয়ে আসলাম, নেগেটিভ চার্জকে নিয়ে আসলেও আমি দেখছি যে এখানে পজিটিভ চার্জগুলো আকর্ষিত হয়ে গেল, আকর্ষিত হয়ে তারা বদ্ধ হয়ে গেল, এবং এখানকার যে নেগেটিভ চার্জগুলো তারা বিকর্ষিত হয়ে দুইটা পাতে ছিটিয়ে গেল, এবং একটা আরেকটা থেকে দূরে চলে গেল। তাহলে এখানে বলো তো, আমার কি এই অবস্থা থেকে যখন আমাদের ইলেকট্রোস্কোপটা নিউট্রাল অবস্থায় আছে, তখন কি আমি দেখে বুঝতে পারছি যে আমাদের কোন দণ্ড, এটা কি পজিটিভ চার্জে চার্জিত নাকি নেগেটিভ চার্জে চার্জিত? এটা কি আমি দেখে বুঝতে পারছি? এই দণ্ডটা কি দেখলে বোঝা যায়? বোঝা যাচ্ছে না। কেন বোঝা যাচ্ছে না? কারণ আমরা এখানে দেখছি যে যদি পজিটিভ চার্জটাকে আমি এটার কাছে নিয়ে আসি, তাহলেও এই দুইটার মধ্যে যে গ্যাপ সেটা বাড়ছে। যদি নেগেটিভ চার্জটাকে এটার কাছে নিয়ে আসি, তাহলেও দেখা যাচ্ছে এই দুইটার মধ্যে যে গ্যাপ সেটা বৃদ্ধি পাচ্ছে। সো তাহলে এখান থেকে কিন্তু আমরা আসলে আলাদা করতে পারবো না যে এইটা কি পজিটিভ চার্জে চার্জিত নাকি এটা নেগেটিভ চার্জে চার্জিত। কথা কি ক্লিয়ার? বুঝতে পারছো? কারণ ভাই আসলে তো খালি চোখে তো আমরা দেখতে পারবো না, খালি চোখে তো আমরা আর দেখতে পারবো না যে এটা কি পজিটিভ চার্জ নাকি এটাকে নেগেটিভ চার্জ, তাই না? সো আমরা মূলত তড়িৎবীক্ষণ যন্ত্র এটা আমাদেরকে জানান দেয়, আমরা এটুকু বুঝছি যে যেহেতু নিউট্রাল নিয়ে আসলে কি হয়, কোনো গ্যাপ তৈরি হয় না। চার্জিত বস্তু নিয়ে আসলে কি হয়, গ্যাপ তৈরি হয়। চার্জিত বস্তু নিয়ে আসলে কি হয়, গ্যাপ তৈরি হয়। অর্থাৎ চার্জের অস্তিত্ব কোথাও আছে কিনা, কোনো দণ্ডে কি চার্জের অস্তিত্ব আছে কিনা, সেইটা আমরা তড়িৎবীক্ষণ যন্ত্র থেকে বুঝতে পারি। এটা হলো 1 নাম্বার কথা। 2 নাম্বার কথা হচ্ছে, আমরা এবার জানতে চাই যে বুঝলাম এই দণ্ডটা চার্জিত, কিন্তু এটা কি পজিটিভলি চার্জে চার্জিত নাকি নেগেটিভ চার্জে চার্জিত, এইটা আমি জানতে চাই। সো সেটার জন্য আমরা কি করব? সেইটার জন্য আমরা দেখো প্রথমে আগে এই তড়িৎবীক্ষণ যন্ত্রটাকে যে কোনো একটা চার্জে চার্জিত করে ফেলবো। ধরলাম আমরা একটা কাচদণ্ড নিছি, সেটাকে সিল্কের কাপড় দিয়ে ঘষছি, তারপরে কাচদণ্ডটা তো আমরা জানি এটা পজিটিভলি চার্জড। সো পজিটিভলি চার্জ যে দণ্ডটা আছে সেটাকে আমি কি করলাম, এই চাকতির সাথে স্পর্শ ঘটালাম। তাহলে পুরা যন্ত্রটা কিন্তু আগে নিউট্রাল ছিল, এখন সেটা পজিটিভলি চার্জে চার্জিত হয়ে গেল। আমাদের পর্যবেক্ষণের সুবিধার জন্য আমরা আরও বেশি কিছু পজিটিভ চার্জ এখানে দিয়ে দিচ্ছি, আরও বেশ কিছু পজিটিভ চার্জ এই চাকতির মধ্যে দিয়ে দিলাম, আরও বেশি সংখ্যক পজিটিভ চার্জ এখানে দিয়ে দিলাম। এইবার খেয়াল করো, পুরা দণ্ডটা পজিটিভ চার্জে চার্জিত হয়ে আছে, এটা আমরা জানি। তাহলে যদি আমি এবার এমন একটা দণ্ড নিয়ে আসি, যেই দণ্ডটা কাছে আনার ফলে আমি দেখব, তাদের মধ্যে অ্যাঙ্গেলটা বেড়ে গেছে, তাহলে সেইটা হচ্ছে পজিটিভ চার্জে চার্জিত দণ্ড। যদি দেখি এমন একটা দণ্ড আমি নিয়ে আসলাম, যেই দণ্ডটা কাছে নিয়ে আসার ফলে এদের মধ্যে যেই অ্যাঙ্গেলটা ছিল, এদের মধ্যে যেই পজিটিভ, এই দেখো, যদি আমি এমন দেখি যে আমি এমন একটা দণ্ডকে নিয়ে আসলাম, যেই দণ্ডটাকে এখানে নিয়ে আসার ফলে এদের মধ্যে অ্যাঙ্গেলটা কমে গেল, তাহলে এটা হচ্ছে নেগেটিভ চার্জে চার্জিত। যদি পজিটিভ চার্জে চার্জিত দণ্ড নিয়ে আসি, তাহলে এটা দেখো অ্যাঙ্গেলটা বেড়ে গেল। যদি নেগেটিভ চার্জে চার্জিত দণ্ডকে নিয়ে আসি, তাহলে দেখো অ্যাঙ্গেলটা কমে গেল। তাহলে এখান থেকে কিন্তু আমরা ক্লিয়ারলি আসলে বুঝতে পারি যে আমাদের এই কোন দণ্ডটা পজিটিভ চার্জে চার্জিত, কোনটা নেগেটিভ চার্জে চার্জিত। যদি নিউট্রাল দণ্ডকে কাছে নিয়ে আসি, তাহলে কিন্তু এখানে কোনো রকমের পরিবর্তন হবে না। ঠিক আছে? তাহলে এটা আমরা বুঝলাম যে
কোনো একটা দণ্ডকে পজিটিভ চার্জে চার্জিত নাকি নেগেটিভ চার্জে চার্জিত, এইটাও কিভাবে করে আমরা বুঝতে পারি। বুঝতে পারছো? ক্লিয়ার তাহলে? ঠিক আছে। সো তাইলে দেখো, এখন এটা প্রশ্ন হইতে পারে যে ভাইয়া কেন পজিটিভ চার্জে চার্জিত হলে অ্যাঙ্গেলটা বেড়ে যাচ্ছে। কারণ দেখো, যখন পজিটিভ চার্জকে কাছে নিয়ে আসবা তখন পজিটিভ চার্জগুলো বিকর্ষণ করে আরো দূরে সরে যাবে। এখানে যারাও আছে তারা বিকর্ষণ করে এই পাতের মধ্যে চলে যাবে, যার ফলে অ্যাঙ্গেল বেড়ে যাবে। আর যদি নেগেটিভ চার্জ নিয়ে আসো তাহলে পজিটিভ চার্জ কি করবে? আকর্ষণ করবে না। ফলে পাত থেকে যে পজিটিভ চার্জগুলো ছিল তারা আকর্ষণ করে কিন্তু নেগেটিভ চার্জের দিকে আসবে, যার ফলে এখানে চার্জের পরিমাণ কমে গিয়ে তারা কিন্তু সংকুচিত হয়ে যাবে। ঠিক আছে, তাইলে বলো কিভাবে করে আমরা তড়িৎবীক্ষণ যন্ত্রের সাহায্যে আধানের অস্তিত্ব মাপতে পারি এবং কোন ধরনের আধান সে আধানের প্রকৃতি নির্ণয় করতে পারি। এই দুইটা জিনিস কি একদম ক্লিয়ার কিনা বলো? বলো ক্লিয়ার কিনা? যাক, ভেরি গুড, ক্লিয়ার, এক্সিলেন্ট। সো তাহলে আমরা এইটা বুঝলাম। তাহলে তড়িৎবীক্ষণ যন্ত্র এটা হচ্ছে আমরা সিমুলেশন দিয়ে দেখে ফেলছি। এখন জাস্ট বইটা একবার রিডিং পড়লেই বুঝবা। সিমুলেশন থেকে ডান। সো এটা ক্লাস দেখলে আমরা বুঝবো। এরপরে আসো আমাদের আস্তে আস্তে এবার আমরা মেইন টপিকের মধ্যে ঢুকি। সো মেইন টপিকের প্রথম টপিক হচ্ছে আমাদের কুলম্বের সূত্র। আমাদের কুলম্বের সূত্র, কুলম্বের সূত্র। কুলম্বের সূত্র কি বলে? দেখো, যে আমরা জানি দুইটা বিন্দু আধান। কুলম্বের সূত্র কিসের জন্য প্রযোজ্য? আজকে মেডিকেল ভর্তি পরীক্ষায় আসছে দেখলাম। কুলম্বের সূত্র কিন্তু কিসের জন্য প্রযোজ্য? কেবলমাত্র বিন্দু আধানের জন্য প্রযোজ্য। বিন্দু আধানের জন্য প্রযোজ্য। হ্যাঁ, তো আমাদের দুইটা চার্জ আছে, ধরো এই দুইটা চার্জ পরস্পর থেকে কি বললাম, মনে করো ডি দূরত্বে অবস্থান করছে। একটা চার্জের মান হচ্ছে মনে করলাম Q1 আর একটা চার্জের মান মনে করলাম Q2। যদি আমাদের এইটা পজিটিভ চার্জ হয় এবং এটাও যদি পজিটিভ চার্জ হয়, তাহলে পরস্পর পরস্পরকে কি করবে? এই পজিটিভ চার্জকে এইদিকে ঠেলবে, বিকর্ষণ করবে। এই পজিটিভ চার্জকে এদিকে বিকর্ষণ করবে। এখন আমি মনে করলাম এটা হলো আমাদের F1 বল বিকর্ষণ করছে, আর এটা হলো F2 বল। তাহলে তোমরা আমাকে একটা উত্তর দিবা, সেটা হচ্ছে যদি আমাদের Q1 এর মান বড় হয়, Q2 এর মান ছোট হয়, তাহলে F1 বড়, তাহলে এক নাম্বার F1 বড় নাকি F2 বড়? বলো তো, যদি Q1 বড় হয় Q2 ছোট হয়, তাহলে F1 বড় না F2 বড়? বলো তো। কেউ বলছো F1, কেউ বলছো F2। উত্তর হচ্ছে এখানে দুইটা বলই কিন্তু পরস্পর সমান। F1 এবং F2 দুইটাই পরস্পরের সমান। অর্থাৎ এই Q1 চার্জ যত বলে Q2কে বিকর্ষণ করবে, Q2 চার্জও তত বলেই কিন্তু Q1টাকে বিকর্ষণ করবে। ঠিক আছে, এটা খেয়াল রেখো। কারণ এখানে কিন্তু এই যে বল দুইটা, এরা কিন্তু আসলে ক্রিয়া প্রতিক্রিয়া যুগল। বলো তো, আমাদের ক্রিয়া প্রতিক্রিয়া কোন মধ্যে কোনটা বড় হয়? ক্রিয়া বল বড় হয় না প্রতিক্রিয়া বল বড় হয়? এটা কোনো প্রশ্ন? ক্রিয়া প্রতিক্রিয়া তো পরস্পর সমান এবং পরস্পর বিপরীত দিকে কাজ করে। ঠিক যেমনটা ক্রিয়া প্রতিক্রিয়া সমান এবং বিপরীত দিকে কাজ করে, এখানেও দেখবা মহাকর্ষ বলের ক্ষেত্রেও যা ছিল, কুলম্বের বলের ক্ষেত্রেও পরস্পরকে যে বলে বিকর্ষণ করে বা প্লাস মাইনাস হলে পরস্পরকে যে বলে আকর্ষণ করে, এই দুইটার মান কিন্তু পরস্পর সমান হয়। অর্থাৎ এটা এই চার্জটাকে যদি 100 নিউটন বলে বিকর্ষণ করে, এই চার্জটাও কিন্তু এই চার্জটাকে 100 নিউটন বলে বিকর্ষণ করবে। তাহলে আমাদের এটা মাথায় রেখো যে চার্জদ্বয়ের মানের উপরে কিন্তু কুলম্বের বলের কম বেশি হয় না। দুইটা বল যেই বলে আকর্ষণ বা বিকর্ষণই করুক না কেন, দুইটা চার্জের উপরে সমান পরিমাণ আকর্ষণ বা বিকর্ষণ বল কিন্তু কাজ করে। ঠিক আছে, সমান পরিমাণ আকর্ষণ বা বিকর্ষণ বল কিন্তু কাজ করে। ভেরি গুড। এইবার আসো আমরা দেখি যে এই আকর্ষণ বলগুলোর মান কত। সো আমরা যেটা বললাম, এই F1 এর মানও যা, F2 এর মানও তাই, এবং কুলম্ব ফোর্স যেটা F, এটা সমান সমান হচ্ছে 1/4 পাই এপসাইলন নট Q1 Q2 ডিভাইডেড বাই ডি স্কোয়ার। আচ্ছা, এখন কথা হচ্ছে এটাকে আমি একটু ভেঙে ভেঙে আসি, দাঁড়াও। যে আমাদেরকে যেটা বলে যে এই F বল যেটা, সেই F বলটা হচ্ছে
আমাদের কিসের সাথে প্রপোর্শনাল? এফ বলটা হচ্ছে চার্জ দ্বয়ের গুণফলের সাথে সমানুপাতিক। এটা কখনকার জন্য সত্য? যখন যখন ডি কনস্ট্যান্ট, যখন ডি ধ্রুবক, তখন কিন্তু এফ ইজ প্রপোর্শনাল টু কিউ ওয়ান কিউ টু, এবং এফ ইজ প্রপোর্শনাল টু 1/d²। এটা কখন? যখন কিউ ওয়ান এবং কিউ টু কনস্ট্যান্ট, যখন কিউ ওয়ান কিউ টু কনস্ট্যান্ট। তো এই দুইটা সূত্রকে যদি আমরা একসাথে লিখি তাহলে আমরা সমান সমান দিয়ে লিখতে পারি, এবং তখন একটা সমানুপাতিক ধ্রুবক আসবে সি। তাহলে সি না নেই, আমরা কে নেই, কে ইন্টু কিউ ওয়ান কিউ টু ডিভাইডেড বাই d²। তো এইখানে আমাদের যে কে এর মানটা, এই কে এর মানটা কিন্তু ডিপেন্ড করে মাধ্যমের উপরে। এই কে এর মানটা নির্ভর করে মাধ্যমের উপর, মাধ্যমের উপর। তো আমাদের এই এফ বল যেটা, এটা হচ্ছে চার্জ দ্বয়ের গুণফলের সমানুপাতিক, এবং তাদের মধ্যবর্তী যেই দূরত্ব, সেই দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। ঠিক আছে? তাহলে এফ এর যে মানটা, সরি কে এর যে মানটা, এটা কিন্তু নির্ভর করে কিসের উপরে? মাধ্যমের উপরে নির্ভর করে। অর্থাৎ তুমি দেখো, আমাদের যে মহাকর্ষ সূত্র ছিল সেখানে একটা সমানুপাতিক ধ্রুবক ছিল ক্যাপিটাল জি। সেই ক্যাপিটাল জি এর মানটা কি ভাইয়া মাধ্যমের উপরে নির্ভর করতো? ওইটা ছিল সার্বজনীন ধ্রুবক, ওইটা কিন্তু মাধ্যমের উপরে নির্ভর করতো না। কিন্তু আমাদের এখানে যে কেটা আছে, সেই কেটার মান কিন্তু মাধ্যমের উপরে নির্ভর করে। শূন্য মাধ্যমে যদি আমরা যাই, শূন্য মাধ্যমে এটার যে মান হবে, শূন্য মাধ্যমে যে কে এর মান, শূন্য মাধ্যমে যে কে এর মান, এটা হবে 9 × 10⁹। এটার একক কি হবে? Nm² কুলম -2। তাহলে এটা শূন্য মাধ্যমের জন্য এই ভ্যালুটা হচ্ছে প্রযোজ্য। ঠিক আছে? ইজি, ভেরি ইজি। এবং এইখানে তোমাদের বইতে এত ডিটেলসে নাই, তবু একটু লিখে যাই। কে সমান সমান আসলে একটা যে কনস্ট্যান্ট, সেটা হলো 1/4πε0। এইখানে এই ε0 যেটা, এইটাকে বলা হয় শূন্য মাধ্যমের ভেদনযোগ্যতা। শূন্য মাধ্যমের ভেদন যোগ্যতা। ওকে, সো আমরা যেটা এখান থেকে দেখে বুঝতে পারছি, দেখো যে চার্জ যদি আমাদের দুইটা চার্জ নির্দিষ্ট দূরত্বে রাখা হয়, তাহলে নির্দিষ্ট দূরত্বে রাখলে চার্জ দ্বয় যদি আমরা ডাবল করে ফেলি, 3 গুণ করে ফেলি, তাহলে ফোর্সের মানও কিন্তু ডাবল 3 গুণ হবে। দূরত্ব যদি দ্বিগুণ করে ফেলি, তাহলে 2² মানে 1/4, অর্থাৎ তখন আমাদের আকর্ষণ বলটা 4/1 হয়ে যাবে, তাই না? 4/1 হয়ে যাবে। ওকে, সো এইগুলা আশা করি বুঝতে পেরেছো। ভেরি গুড, ক্লিয়ার। এখন তাহলে চলো আমরা যেহেতু এই প্রবলেমটা দেখলাম, এর পরের যে টপিকটা আছে আমরা সেটাতে যাই। আমরা কুলম্বের সূত্র এটা দেখলাম, বিন্দু চার্জের জন্য প্রযোজ্য। এইবার আসো আমরা আলোচনা করি তড়িৎ প্রাবল্য নিয়ে। তড়িৎ প্রাবল্য নিয়ে, তড়িৎ প্রাবল্য নিয়ে। তড়িৎ প্রাবল্য জিনিসটা কি? তড়িৎ প্রাবল্য জিনিসটা হচ্ছে +1 কুলম্ব চার্জের উপরে প্রযুক্ত বল। +1 কুলম্ব চার্জের উপর প্রযুক্ত বল। +1 কুলম্ব চার্জের উপরে যে প্রযুক্ত বল, সেটাই হচ্ছে ওই বিন্দুর তড়িৎ প্রাবল্য। যেমন ভাইয়া মনে করো আমাদের কাছে এইখানে একটা চার্জ রাখা আছে, এইখানে একটা চার্জ রাখা আছে, এখানে একটা চার্জ রাখা আছে, এবং আমরা বললাম এই চার্জের থেকে মনে করো ডি দূরত্বে, এই পয়েন্টে আমরা আরেকটা, এটা মনে করো ক্যাপিটাল কিউ, এটা মনে করো স্মল কিউ, এটাও হচ্ছে +স্মল কিউ পরিমাণ চার্জ। এরা পরস্পর পরস্পরকে কি বলে বিকর্ষণ করবে? এরা পরস্পর পরস্পরকে কি বলে বিকর্ষণ করবে বলো তো? এরা পরস্পরকে কি বলে বিকর্ষণ করবে? সো আমাদের এফ এর মান হবে কে ইন্টু ক্যাপিটাল কিউ ইন্টু স্মল কিউ ডিভাইডেড বাই d²। এরা পরস্পরকে এই বলে বিকর্ষণ করবে। এখন আমরা যদি বের করতে চাই যে এই স্থানের তড়িৎ প্রাবল্য কত, এই স্থানের তড়িৎ প্রাবল্যকে ই দিয়ে প্রকাশ করা হয়, এই স্থানের তড়িৎ প্রাবল্য কত,
তাহলে আমরা জিনিসটাকে বের করতে হবে যে 1 কুলম্ব চার্জের উপরে প্রযুক্ত বল কত। অর্থাৎ খেয়াল করো, আমাদের এখানে যে কিউ কুলম্ব চার্জ ছিল, কিউ কুলম্ব চার্জের উপরে প্রযুক্ত বল, কিউ কুলম্ব চার্জের উপরে প্রযুক্ত বল হচ্ছে এফ। এই দেখো, কিউ কুলম্ব চার্জ কত বলে বিকর্ষিত হচ্ছে? এফ বলে বিকর্ষিত হচ্ছে, সেটার মান হলো এটা। তাহলে 1 কুলম্ব চার্জ যদি থাকে, সেইটা কত বলে বিকর্ষণ করবে? সেটা হচ্ছে এফ বাই কিউ। মোয়াজ, আমি ক্লাসে। আমি ক্লাসে। আর্জেন্ট কিছু? না না, আমার তো 6টায় শেষ। হ্যাঁ 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 হ্যাঁ, দাও দাও, তুমি ব্যবস্থা করো, দেখতেছি। ওকে, সো কিউ কুলম্ব চার্জের উপরে যে প্রযুক্ত বল সেটা হচ্ছে এফ ছিল। তাহলে একক চার্জের উপরে যে প্রযুক্ত বল সেটাকে আমরা বলছি আমাদের তড়িৎ প্রাবল্য ই। ঠিক আছে, এক কুলম্ব চার্জের উপরে যে প্রযুক্ত বল, অর্থাৎ আমরা এখানে কিউ কুলম্ব চার্জকে রেখে দেখছি প্রযুক্ত বল হয় এফ। তাহলে 1 কুলম্ব চার্জ রাখলে, এই কিউয়ের জায়গায় 1 কুলম্ব চার্জ রাখলে প্রযুক্ত বলটা কত হয়? সো সেইটাই হচ্ছে আমাদের এফ বাই কিউ ইজ ইকালস টু ই। আচ্ছা, তোমরা যারা এই সিনিয়র ব্যাচে চলে আসছো ওয়েব অ্যাপে, তোমাদেরকে বলবো তোমরা হচ্ছে একটু আমাদের পেজে জানাও। তোমাদের হয়তো আইডিতে কোনো সমস্যা থাকতে পারে, কারণ মেজরিটি কিন্তু মানে আসতে পারতেছে না, কয়েকজন আসছে। সো তোমরা হচ্ছে একটু খেয়াল রেখো যে তোমার ইয়াটা এইচএসসি 25 যারা আসো, যারা ভুলে চলে আসছো, তোমরা একটু তোমাদের আইডিটা ইয়াতে দিও, আমাদের এসিএস গ্রুপের মধ্যে একটু দিও। ঠিক আছে, ওকে। সো তাহলে দেখো, তড়িৎ প্রাবল্য মানে কি? আমরা জানতাম দুইটা চার্জ যদি থাকে পরস্পর পরস্পরকে বিকর্ষণ করে। এখন তড়িৎ প্রাবল্য মানে হচ্ছে 1 কুলম্ব চার্জের উপরে প্রযুক্ত বল কত। তাহলে এখানে আমরা এই স্মল কিউ চার্জের জায়গায় যদি একটা 1 কুলম্ব চার্জ বসাই, সেটা যে বলে বিকর্ষিত হবে বা আকর্ষিত হবে সেটাই হচ্ছে ওই বিন্দুর তড়িৎ প্রাবল্য। তাহলে দেখো, কিউ কুলম্ব চার্জ যদি রাখি তাহলে প্রযুক্ত বল হয় এফ। এফ মানে কত? এইটা। তাহলে 1 কুলম্ব চার্জের উপরে প্রযুক্ত বল কত হয়? সেটা হচ্ছে এফ বাই কিউ ইজ ইকুয়ালস টু ই। তাহলে এখান থেকে আমরা কিন্তু দেখো একটা সূত্র পাই। দেখো এফ এর মান কি ছিল? এফ এর মান ছিল এইটা, এফ এর মান ছিল এইটা। এইটাকে যদি আমরা স্মল কিউ দিয়ে ভাগ দেই তাহলে কি পাবো? ই পাবো না? তাহলে এখান থেকে আমরা কিন্তু দেখো কিউ কিউ যদি কাটাকাটি করে দেই তাহলে কি আসে? তাহলে কি আসে? তাহলে এখান থেকে আসছে কে ইন্টু কিউ ডিভাইডেড বাই ডি স্কোয়ার। তাহলে দুইটা সূত্র আমরা পেলাম, তড়িৎ প্রাবল্যের দুইটা সূত্র পেলাম। যে মনে করো কোনো একটা চার্জ কিউ থেকে ডি দূরত্বে কোনো একটা পয়েন্টে যদি প্রাবল্য বের করতে চাই, সেই প্রাবল্য হচ্ছে কে কিউ ডিভাইডেড বাই ডি স্কোয়ার। এখানে কিউ এর একটা সুন্দর নাম আছে, এটাকে বলা হয় ক্ষেত্র সৃষ্টিকারী চার্জ। ক্ষেত্র সৃষ্টিকারী চার্জ, ক্ষেত্র সৃষ্টিকারী চার্জ। তাহলে ই এর আমরা এরকম একটা সূত্র পেলাম, আর ই এর আর একটা সূত্র পাইছি, সেটা হচ্ছে এফ বাই কিউ। যে মনে করো কোনো একটা পয়েন্টে আমাদের দেওয়া আছে ই এর মান কত, তাহলে আমি যদি এখানে একটা 10 কুলম্বের চার্জকে নিয়ে আসি, সেটা কত বল লাভ করবে সেটা বের করতে চাইলে আমরা কিন্তু ই এর সাথে জাস্ট 10 গুণ করে দিলেই হয়ে গেল। আবার দেখাচ্ছি, দেখো। সো আমাদের কিউ কুলম্ব চার্জের উপরে যে প্রযুক্ত বল সেইটা হচ্ছে এফ ছিল। তাহলে 1 কুলম্ব চার্জের উপর প্রযুক্ত বল কত? আমরা জাস্ট এফটাকে স্মল কিউ দিয়ে ভাগ দিয়ে ই পেয়ে গেলাম। তাহলে দেখো, ই এর আরেকটা যেই সূত্র লেখা যায়, ই সমান সমান বা এফ সমান লেখা যায় কি? এফ সমান লেখা যায় কিউ ইন্টু ই। এই জিনিসটা একটা কেমন জানো? ধরো তুমি দোকানে গেছো, দোকানে গিয়ে তুমি নাশপাতি কিনবা। নাশপাতি গায়ে লেখা আছে যে নাশপাতি হচ্ছে 300 টাকা কেজি, 300 টাকা প্রতি কেজি। তাহলে তুমি যদি জানো যে 1 কেজি নাশপাতির দাম 300 টাকা, তাহলে তুমি কি যত কেজি নিতে চাইবা সেই অনুযায়ী কত দাম দেওয়া লাগবে এটা তুমি বুঝতে পারবে না? যদি 2 কেজি নাও তাহলে 600 টাকা, যদি 3 কেজি নাও তাহলে 900 টাকা। তো যেমন প্রতি কেজিতে কত টাকা এটা যদি জানো, তাহলে কত কেজি নিবা আর কত দাম পড়বে এটা তুমি বুঝতে পারো। এখানে এক্স্যাক্টলি তড়িৎ প্রাবল্যটা একদম সেই রকমই নির্দেশ করে। তুমি যদি তড়িৎ প্রাবল্যের একক দেখো, দেখো ই সমান সমান ছিল এফ ডিভাইডেড বাই কিউ। সো আমাদের এফ যেটা এটা হচ্ছে নিউটন, আর কিউ যেটা এটা হচ্ছে কুলম্ব। তাহলে আমরা কিন্তু পাই নিউটন পার কুলম্ব। অর্থাৎ আমাদের 1 কুলম্ব চার্জ এর উপরে প্রযুক্ত বল কত সেটাই হচ্ছে আমাদের তড়িৎ প্রাবল্য। তাহলে তুমি যদি 1 কুলম্ব চার্জের উপরে প্রযুক্ত বল জানো, তাহলে 10 কুলম্ব চার্জকে নিয়ে আসলে সেটা কতটুকু, সেটার উপরে কতটুকু বল কাজ করবে এটা বুঝতে পারবে না? বুঝতে পারছো?
বুঝছো কিনা? সো আমরা একইভাবে দেখো যে যখন এফ সমান সমান কিউ ই, তুমি যদি কোনো একটা পয়েন্টের ই এর মান জানো তাহলে ওইটার সাথে জাস্ট কিউ দিয়ে যদি গুণ দাও তাহলে কিন্তু ওই পয়েন্টের ওই চার্জের উপরে, কিউ কুলম চার্জের উপরে প্রযুক্ত বল কত সেটা বের করে ফেলতে পারবা। বুঝতে পারছো? ঠিক আছে, তাহলে ক্লিয়ার? ওকে, তো তড়িৎ প্রাবল্য রিলেটেড এই টাইপের প্রশ্নগুলো কিন্তু আমাদের আসে। এছাড়া সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা হচ্ছে আমাদেরকে বলে যে দুইটা চার্জ দেওয়া আছে, সেই দুইটা চার্জের মাঝখানে কোন পয়েন্টে প্রাবল্য শূন্য হবে, মাঝখানে কোন পয়েন্টে প্রাবল্য বেশি হবে কম হবে, এই ধরনের জিনিসগুলো আমাদের প্রশ্নে আসে। সো আমরা সেটা একটু দেখি চলো। যে মনে করো আমাদের কাছে এইখানে একটা পজিটিভ চার্জ আছে এবং এখান থেকে ডি দূরত্বে কোনো একটা জায়গায় পজিটিভ চার্জ আছে। আমাদের পজিটিভ চার্জ আছে দুইটা জায়গায়, দেখলাম এইখানে একটা পজিটিভ চার্জ আছে, এইখানে আর একটা পজিটিভ চার্জ আছে। তো আমাদের এই দুইটা পজিটিভ চার্জ, মনে করো এটা হচ্ছে শুধু কিউ আর এইটা হচ্ছে আমাদের, আচ্ছা হ্যাঁ এটা হচ্ছে মনে করো কিউ ওয়ান, এটাকে মনে করো বললাম প্লাস কিউ ওয়ান আর এইটাকে মনে করো বললাম প্লাস কিউ টু। তো আমাদেরকে ধরো বের করতে বললো যে এদের মাঝখানে কোন পয়েন্টে প্রাবল্য শূন্য হবে, কোন পয়েন্টে প্রাবল্য শূন্য হবে। এখন এইটা আলাপ করার জন্য আমরা আগে একটু দেখি যে প্রাবল্য শূন্য হবে কেন, কারণটা কি আসলে। সো দেখো আমরা এই টপিকটা থেকে কিন্তু প্রচুর সিকিউ প্রবলেম আসে, সো এই টপিকটা আগে ভালো মতন বুঝতে হবে। হ্যাঁ, সো আমরা এইখানে মনে করো এই দুইটা চার্জের মধ্যে যেই দূরত্ব আছে সেই দূরত্বটা কত, মনে করলাম এদের মধ্যে যেই দূরত্বটা হচ্ছে গিয়ে ডি। এখন আমরা ধরো জানতে চাই যে এই মাঝখানে কোনো একটা জায়গায় আমি একটা 1 কুলম চার্জকে বসালাম প্লাস 1 কুলম চার্জকে এই দুইটা চার্জের মাঝখানে কোনো একটা পয়েন্টে আমি বসালাম। তাহলে ভাইয়া বলো তো আমাদের যে কিউ ওয়ান চার্জ আছে এই কিউ ওয়ান চার্জটা এটাকে কোন দিকে বিকর্ষণ করবে, এই কিউ ওয়ান চার্জটা এই চার্জের উপরে কোন দিকে বল প্রয়োগ করবে বলো তো। সো আমাদের কিউ ওয়ান চার্জটা এই 1 কুলম চার্জের উপরে কোন দিকে বল লাভ করবে, ডান দিকে, তাই না? তাহলে কিউ ওয়ান চার্জটার জন্য কিন্তু ডান দিক বরাবর আমাদের এই 1 কুলম চার্জটা একটা বল লাভ করবে। সো এটার মান কত হবে, এটার মান হবে হচ্ছে মনে করলাম F1, ঠিক আছে। এবং আমাদের এই কিউ টু চার্জটা এটা কোন দিকে বল প্রয়োগ করবে, এই দিক বরাবর একটা বল প্রয়োগ করবে এবং সেইটা হবে হচ্ছে F2। খেয়াল করো আমাদের টার্গেট কি, আমাদের টার্গেট হচ্ছে এই মাঝখানে যেই 1 কুলম্বের চার্জটাকে আমরা রাখছি সেই 1 কুলম্ব চার্জের উপরে প্রযুক্ত বলগুলা বের করা। তো আমরা এটার জন্য এর উপরে কে কে বল দেয়, এই চার্জটা ওর উপরে একটা বল প্রয়োগ করছে, এই চার্জটাও ওর উপরে একটা বল প্রয়োগ করছে। তাহলে এই দুইটা বল কে কোন দিকে কাজ করছে সেইটা আমরা দেখলাম। এরপরে দেখো যদি F1 আর F2 পরস্পর সমান হয় তাহলে এর ওপরে প্রযুক্ত নেট বল হয়ে যাবে কত বলো তো। যদি F1 আর F2 সমান হয় তাহলে এর উপরে প্রযুক্ত নেট বল কত হয়ে যাবে বলো তো নিট বল কত হয়ে যাবে, ভেরি গুড, শূন্য হয়ে যাবে, শূন্য হয়ে যাবে, ঠিক আছে। সো তাহলে যদি এই চার্জের উপরে দেখো কিউ ওয়ান একটা ডান দিকে ধাক্কা দিচ্ছে, এই চার্জের উপরে কিউ টু বাম দিকে ধাক্কা দিচ্ছে, যদি দেখা যায় যে F1 এবং F2 পরস্পর সমান তাহলে কিন্তু এখানে আমরা নেট বলটা কত পাবো, নেট বলটা পাবো এখানে শূন্য, তাই তো। তাহলে খেয়াল করো যদি এখানে নেট বলটা শূন্য হয় তাইলে আমরা যেটা বের করতে পারি যে দুইটা কিন্তু দুইটা দিকে বল কাজ করতেছে, হ্যাঁ, একটা হলো F1 ডান দিকে, একটা হলো F2 বাম দিকে। তো আমরা মনে করলাম যে Q1 চার্জ থেকে মনে করলাম এই দূরত্বটা হচ্ছে x একক। তাহলে বলো তো এই বাকি রাস্তাটুকুর দূরত্ব কত, d মাইনাস x না? তাহলে বলো তো F1 এর মান আসলে কত হবে, F1 এর মান হবে k ইন্টু Q1 ইন্টু 1 কুলম ডিভাইডেড বাই x স্কোয়ার, আর F2 এর মান কত হবে, এই F2 যেটা, এই F2 এর মান কত হবে, F2 এর মান হবে k ইন্টু Q2 ডিভাইডেড বাই d মাইনাস এক্স হোল স্কোয়ার, d মাইনাস এক্স হোল স্কোয়ার, ঠিক আছে, k ইন্টু Q2 ডিভাইডেড বাই d মাইনাস এক্স হোল স্কোয়ার। এইটা ভাইয়া দেখো বুঝছো কিনা যে আমাদের এই চার্জের উপরে যে প্রযুক্ত বল Q1 দিচ্ছে সেটার মান হলো k ইন্টু Q1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার
এবং এই Q2 চার্জটা এর উপরে যে পরিমাণ বল প্রয়োগ করছে সেটা হচ্ছে K ইন্টু Q2 ডিভাইডেড বাই D মাইনাস এক্স হোল স্কোয়ার। ঠিক আছে, তাইলে এখন খেয়াল করো, যখন দুইটা প্রাবল্য যদি সমান হয়, যখন প্রাবল্য শূন্য, যখন প্রাবল্য শূন্য, তখন আমরা লিখতে পারি F1 এবং F2 পরস্পর সমান। তাইলে F1 এর মান হচ্ছে এইটা এবং F2 এর মান হচ্ছে এইটা। এখান থেকে আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি কে কে যদি কাটাকাটি হয়ে যায় তাহলে কি থাকে, তাহলে থাকে D মাইনাস এক্স হোল স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার ইজ ইকুয়ালস টু Q1 বাই Q2, Q2 ডিভাইডেড বাই Q1, Q2 ডিভাইডেড বাই Q1। তাহলে আমাদের ওই x এর মানটা কিন্তু বের করতে হয়, যে এই x এর মানটা কত সেটা আমাদেরকে বের করতে হয়। তাহলে আমরা যদি এটাকে একটু আগাই সামনে, Q2 ডিভাইডেড বাই Q1, Q2 ডিভাইডেড বাই Q1 ইজ ইকুয়ালস টু কি হচ্ছে, যে আমাদের D মাইনাস এক্স মাইনাস 1 এর উপরে হচ্ছে স্কোয়ার, তাই না? তাই এবার যদি আমরা রুট করে ফেলি, ধরো D মাইনাস এক্স মাইনাস 1 ইজ ইকুয়ালস টু রুট ওভার Q2 ডিভাইডেড বাই Q1, তাহলে এখান থেকে আমাদের মূলত x এর মানটা কত এটাই বের করা কিন্তু লাগবে। তাহলে D বাই এক্স সমান সমান হচ্ছে রুট ওভার Q2 ডিভাইডেড বাই Q1 প্লাস 1, এবং x এর যেই মানটা হবে, x এর মানটা কি হবে, D ডিভাইডেড বাই রুট ওভার Q2 বাই Q1 প্লাস 1। তাহলে এটাই হচ্ছে আমাদের যে x এর মান সেইটা, অর্থাৎ এতখানি দূরত্বে দেখা যাবে প্রাবল্যটা শূন্য পাবো, যে এই চার্জ থেকে x দূরত্বে আমরা প্রাবল্য কত পাবো, প্রাবল্য শূন্য পাবো। সো তাহলে আমরা এখানে দুইটা পজিটিভ চার্জ যদি থাকে, দুইটা পজিটিভ চার্জ তাদের মাঝখানে কোনো একটা পয়েন্টে যেই প্রাবল্যটা হবে সেই প্রাবল্যটা কত হবে এইটা আমরা কিন্তু দেখলাম। হ্যাঁ, দুইটা পজিটিভ চার্জ এদের মাঝখানে প্রাবল্য শূন্য হওয়ার জন্য আমাদের কত দূরত্বে প্রাবল্য শূন্য হবে সেটাই আমরা কিন্তু এখান থেকে বের করলাম। বলো তো এইটা কি বুঝছো কিনা, এই প্রবলেমটা ক্লিয়ার কিনা, এটা সবাই বুঝছো কিনা একটু বলো। এটা বুঝছো সবাই? ক্রিস্টাল ক্লিয়ার, ভেরি গুড। তাহলে আরেকটা টপিক আছে, সেইটা হচ্ছে এই যে আমরা বললাম একটা পজিটিভ চার্জ একটা নেগেটিভ চার্জ। এইখানে একটা জিনিস খেয়াল করো তো, এই সমীকরণটা যেটা লিখেছি আমরা Q1 বাই এক্স স্কোয়ার Q2 বাই ডি মাইনাস এক্স স্কোয়ার, এই যে সমীকরণটা লিখছি, এইখানে খেয়াল করো তখনই দুইটা সমান হবে না যদি আমাদের দুইটার অনুপাত সমান হয়। আচ্ছা, তাহলে বলো তো অনুপাত সমান হতে গেলে, যেমন দুইটা অনুপাত যদি সমান হতে হয়, ধরো আমি লিখলাম 2/4 ইজ ইকুয়ালস টু 10/x। বলো তো x এর মান কত হইতে হবে, যদি অনুপাত সমান হতে হয় x এর মান কি 20 হতে হবে না? তার মানে খেয়াল করে দেখো যে আমাদের যখন অনুপাত সমান হয় তখন উপরেরটা ছোট হলে নিচেরটাও ছোট, এবং উপরেরটা বড় হলে নিচেরটাও কিন্তু বড় হতে হয়, তা না হলে অনুপাত সমান হয় না। তাহলে এখানেও একটা জিনিস খেয়াল করো তো, x ছিল Q1 থেকে দূরত্ব, D মাইনাস এক্স ছিল Q2 থেকে দূরত্ব। তাহলে যদি আমাদের এই চার্জটা বড় হয় তাহলে দূরত্বটাও কি বড় হতে হবে না? যদি এই চার্জটা ছোট হয় তাহলে দূরত্বটাও কি ছোট হতে হবে না? তার মানে দেখো ছোট চার্জের কাছে, অর্থাৎ ছোট চার্জ থেকে কম দূরত্বে কিন্তু প্রাবল্য শূন্য পাওয়া যায়, আর বড় চার্জ থেকে দূরে কিন্তু প্রাবল্য শূন্য পাওয়া যায়। ঠিক আছে, আশা করি বুঝছো যে যদি অনুপাত সমান হতে হয়, লব ছোট হলে হরও ছোট হবে, লব বড় হলে হরও বড় হতে হবে যদি অনুপাত সমান হতে হয়। তাহলে যদি এটা ছোট চার্জ হয় তাহলে x এর মান ছোট, যদি এটা বড় চার্জ হয় তাহলে এটা মান বড়। তার মানে আমরা বুঝলাম যে নিউট্রাল পয়েন্টটা বা প্রাবল্য শূন্য পাওয়া যাবে কোথায়? প্রাবল্য শূন্য পাওয়া যাবে যে এখানে আমরা দেখব ছোট চার্জ আছে, ছোট চার্জের কাছে কিন্তু প্রাবল্য শূন্য পাওয়া যায়। সো এটা একটু মাথায় রেখো যে ছোট চার্জের কাছে প্রাবল্য শূন্য হয়। ঠিক আছে, ছোট চার্জের কাছে প্রাবল্য
শূন্য হয়। ভেরি গুড, ঠিক আছে, গুড। এখন দেখো, যদি আমাদের কাছে একটা পজিটিভ চার্জ থাকে আর একটা নেগেটিভ চার্জ থাকে, তখন কি হবে? যদি দেখা যায় আমাদের কাছে একটা পজিটিভ চার্জ এবং আরেকটা নেগেটিভ চার্জ আছে, তখনকার কাহিনী আসলে কি হবে? মনে করো এইখানে এখন একটা নেগেটিভ চার্জ আছে, তাহলে আমি যদি এখানে প্রাবল্য বের করতে চাই, মনে রাখবা কোথাও প্রাবল্য বের করতে চাইলে কি করতে হয়, একটু লিখে নাও প্রাবল্যের সেকশনে। যে বিন্দুতে প্রাবল্য নির্ণয় করতে হবে, যে বিন্দুতে প্রাবল্য নির্ণয় করতে হবে, সেই বিন্দুতে +1 কুলম্ব আধান স্থাপন করতে হবে। যেই বিন্দুতে আমরা প্রাবল্য নির্ণয় করতে হবে সেই বিন্দুতে +1 কুলম্বের আধান স্থাপন করবা, এবং দেখবা ওই +1 কুলম্বের আধান কোন দিকে কত পরিমাণে বল লাভ করছে। এইটা জানলেই, এটা দেখলেই বুঝলেই দেখবা যে ওই পয়েন্টের প্রাবল্য কত বের করে ফেলতে পারছো। ওকে, এখন আসো, যদি একটা পজিটিভ একটা নেগেটিভ চার্জ থাকে, তখন এই +1 কুলম্বের উপরে বলগুলা কোন কোন দিকে হবে। খেয়াল করো, এই পজিটিভ চার্জ কিন্তু এই পজিটিভ চার্জকে ডান দিক বরাবর একটা বিকর্ষণ বল দিবে, এটা হলো মনে করো F1। এবং বলতো আমাদের Q2 চার্জ যেটা আছে সেটা প্লাস চার্জকে কি করবে, সেটা প্লাস চার্জকে আকর্ষণ করবে না? তাহলে আকর্ষণ যদি করে, তাহলে এটা মনে করো F2 বল। তাহলে এই যে দুইটা বল, একটা হলো F1 বল, একটা হলো F2 বল, এরা কিন্তু দুইটা একই দিকে কাজ করছে। তাহলে বলো তো, দুইটা বল যখন একই দিকে কাজ করবে, তখন কি তাদের লব্ধি বল কখনো শূন্য বানানো সম্ভব? তখন কি তাদের লব্ধি বল কখনো শূন্য বানানো সম্ভব? সম্ভব না। তাহলে যদি দুইটা বিপরীত আধান থাকে, তাদের মধ্যবর্তী কোনো পয়েন্টে কিন্তু আমরা প্রাবল্য শূন্য পাবো না। ঠিক আছে, মধ্যবর্তী কোনো পয়েন্টে আমরা প্রাবল্য শূন্য পাবো না। এখন বলো তো, যদি এরকম হয় যে আমরা বুঝলাম মাঝখানে প্রাবল্য শূন্য পাবো না, কিন্তু আমি দেখলাম, এবার একটু মান সহ দিয়ে দিই। ধরো এইখানে আমাদের দেওয়া আছে +8 কুলম্ব, বা ধরো দেওয়া আছে +16 কুলম্ব, আর এখানে দেওয়া আছে -9 কুলম্ব। এরকম যদি হয়, তাহলে বলো তো আমাদের যে কোন পয়েন্টে প্রাবল্য শূন্য হবে। সো মনে রাখতে বলছিলাম, সব সময় ছোট চার্জের কাছে কিন্তু প্রাবল্য শূন্য হয়। সো ছোট চার্জের কাছে যদি প্রাবল্য শূন্য হয়, তাহলে দেখো আমরা তো বুঝলাম যে মাঝখানে কোনো পয়েন্টে প্রাবল্য শূন্য হবে না, কারণ প্লাস চার্জও বিকর্ষণ করবে যেই দিকে, মাইনাস চার্জও সেই দিক বরাবর আকর্ষণ করবে। তাহলে নেট চার্জ কখনোই কিন্তু মাঝখানে শূন্য হবে না। যদি আমরা এই লাইনটাকে একটু এক্সটেন্ড করে, ধরো এই যে আমাদের চার্জটা ছিল, সেই 1 কুলম্ব চার্জকে যদি 9 কুলম্বের কাছে, 9 কুলম্বের পাশে রাখি, 9 কুলম্বের পাশে রাখলেই তো এর থেকে দূরত্ব কম হবে, এর থেকে দূরত্ব বেশি হবে। আমরা জানি ছোট চার্জের কাছে কিন্তু প্রাবল্য শূন্য হয়, একটু আগে যেটা দেখলাম। সো মনে করলাম এই ছোট চার্জ থেকে আমাদের এই +1 কুলম্বটাকে আমরা x দূরত্বে স্থাপন করেছি। এই 16 কুলম্ব চার্জটা, সেটা যদি এদের মধ্যে দূরত্ব যদি d হয়, তাহলে দেখো যে d কোনটা, d হচ্ছে দুইটা চার্জ দ্বয়ের মধ্যে দূরত্ব। তাহলে বলো তো এই 16 কুলম্ব থেকে 1 কুলম্ব চার্জের দূরত্ব কত? 16 কুলম্বের চার্জ থেকে 1 কুলম্ব চার্জের দূরত্ব হচ্ছে আমাদের d + x, আর এই 9 কুলম্ব থেকে এই চার্জের দূরত্ব হচ্ছে শুধুমাত্র x। এখন ভাইয়া তাহলে খেয়াল করো তো, যে আমাদের এই +16 কুলম্ব চার্জটা এই +1 কুলম্ব চার্জকে কি করবে, বিকর্ষণ করবে, এবং এই -9 কুলম্বের চার্জটা +1 কুলম্বের চার্জকে কিন্তু আকর্ষণ করবে। তো মনে করলাম যে আমাদের এটা হচ্ছে F1, আর এই দিকের আকর্ষণ বলটা হলো F2। তো যদি আমরা F1 বলটা বের করতে চাই, তাহলে বলো তো F1 বলটার মান কত? F1 হবে হচ্ছে 16 কুলম্ব চার্জের জন্য যে বিকর্ষণ বল সেইটা। তাহলে K এর মান হবে, F1 এর মান হবে K × 16 × 1 ডিভাইডেড বাই d + x হোল স্কোয়ার। এবং F2 যেটা, অর্থাৎ এই 9 কুলম্বের জন্য এই +1 কুলম্বের উপরে যে পরিমাণ বল লাভ করবে, সেইটা কত হবে? সেইটা হবে K × 9 ডিভাইডেড বাই x স্কোয়ার। তো আমরা যখন এই দুইটা চার্জ
মানে এই চার্জের উপরে, এই 1 কুলম্ব চার্জের উপরে যখন দুইটা বল কাজ করছে তখন দুইটা বিপরীত দিকে বল কাজ করছে, কিন্তু এখানে একটা বিকর্ষণ করে দূরে ঠেলছে আর একটা আকর্ষণ করে কাছে নিয়ে আসছে। এইরকম অবস্থায় যদি আমরা নেট বল শূন্য বের করতে চাই তাহলে শূন্যটা কখন হবে? সো প্রাবল্য শূন্য হবে যখন, প্রাবল্য শূন্য হবে যখন আমাদের এই F1 এবং F2 পরস্পরের সমান। প্রাবল্য শূন্য হবে কখন? যখন F1 এবং F2 পরস্পরের সমান হবে। তাহলে দেখো F1 এর মান হচ্ছে এইটা ছিল আর F2 এর মান ছিল এইটা। তাহলে এখান থেকে আমরা ইজিলি দেখতে পাচ্ছি কে কে কাটাকাটি হয়ে যাচ্ছে। তাহলে ডি এর মান তো দেওয়া থাকবে, সো এখান থেকে আমরা কিন্তু এক্স এর মান কত সেটা বের করে ফেলতে পারবো। পারবা না সবাই বের করতে এখান থেকে? আশা করি পারবা। আমরা এখান থেকেই হিসাব করে দেখতে পারি যে 16/9 ইজ ইকুয়ালস টু ডি বাই এক্স প্লাস 1, এটার ওপর রুট করলাম, তাহলে আসলো ডি বাই এক্স ইজ ইকুয়ালস টু 4/3 মাইনাস 1। তাহলে 4/3 মাইনাস 1 হলে এক্স এর মান কত হচ্ছে? ডি ডিভাইডেড বাই 4/3 মাইনাস 1। তাহলে তুমি যদি ডি এর মান জানো তাহলে আমাদের এক্স এর মান কত হবে এটা বের করে ফেলতে পারবা, যে ছোট চার্জের কতটুকু কাছে, ছোট চার্জ থেকে কত এক্স দূরত্বে প্রাবল্য শূন্য হবে সেইটা আমরা বের করে ফেলতে পারবো। ঠিক আছে, বলো ক্লিয়ার কিনা, বলো ক্লিয়ার কিনা, বুঝতে পেরেছো? তাহলে এখান থেকে কিন্তু ভাইয়া অনেক টাইপের প্রশ্ন আসে, এখান থেকে কিন্তু অনেক টাইপের প্রশ্ন আসে। তাহলে আমরা বুঝলাম যে আমাদের প্রাবল্যের ক্ষেত্রে আসলে কি কি টাইপের প্রশ্ন আসতে পারে। ক্লিয়ার? ওকে, সো এরপরে আসো আমরা চলে যাই আমাদের বিভব, বিভব রিলেটেড টপিকগুলোর মধ্যে চলে যাই। বিভব আর ধারক এই দুইটা টপিকে আমাদের আর বাকি আছে। সো খেয়াল করো, বিভব বা পটেনশিয়াল, দেখো যে বিভব বা পটেনশিয়াল আমরা জানি বিভব হচ্ছে সেইটা যে মনে করো যদি এখানে আমরা কোনো একটা কিউ কুলম্বের চার্জ স্থাপন করি, এখান থেকে আর দূরত্বে কোনো পয়েন্টে আমি বিভব বের করতে চাই, তাহলে আমরা কি করি? আমরা অসীম থেকে প্লাস 1 কুলম্ব আধানকে এই পয়েন্টে আনতে যেই কাজ করতে হবে সেটাই হচ্ছে এই পয়েন্টের বিভব। তো আমাদের এই বিভব সমান সমান কি লেখা যায়? বিভব হচ্ছে কে কিউ ডিভাইডেড বাই আর। ঠিক আছে, কোনো একটা কিউ চার্জ থেকে আর দূরত্বে কোনো পয়েন্টে যে বিভব, সেই বিভবটা হচ্ছে কে কিউ ডিভাইডেড বাই আর। তো আমরা এখানে দেখলাম যদি এমন হয় যে এই নির্দিষ্ট পয়েন্টে কিউ চার্জকে আনতে কাজ করতে হচ্ছে ডাব্লিউ, তাহলে 1 কুলম্ব চার্জকে আনতে যে পরিমাণ কাজ করতে হয় সেটাই হচ্ছে ওই বিন্দুর বিভব। তাহলে দুইটা সূত্র দেখলাম, একটা হচ্ছে যদি আমাদের ক্ষেত্র সৃষ্টিকারী চার্জ থাকে, সেই ক্ষেত্র সৃষ্টিকারী চার্জ থেকে আর দূরত্বে কোনো পয়েন্টে বিভব কত হয়, এবং আমাদের বিভবের সাথে যেই চার্জটাকে আমরা নিয়ে আসছি সেই চার্জ এবং কাজের সম্পর্কটা কি। সো ভি সমান সমান ডব্লিউ ডিভাইডেড বাই কিউ। এখন আমরা সবসময় কিন্তু দুইটা পয়েন্টের বিভব পার্থক্য মাপতে পারি। বিভব মানে হচ্ছে কাজ বা শক্তি। সো আমরা যখন দুইটা পয়েন্টের মধ্যে বিভব মাপবো, মনে করো আমি বললাম এখানে একটা পয়েন্ট আছে, এই পয়েন্টের বিভব হচ্ছে ভিএ, এইখানে আরেকটা পয়েন্ট আছে, এই পয়েন্টের বিভব হচ্ছে ভিবি। তো মনে করলাম এখানে কিউ কুলম্বের চার্জ আছে, সেই চার্জটাকে আমি ভিএ থেকে ভিবি পয়েন্টে নিলাম, তাহলে আমাকে যে পরিমাণ কাজ করতে হবে সেটা হচ্ছে কিউ ইন্টু এই দুইটা পয়েন্টের মধ্যে বিভবের যে পার্থক্য হবে সেইটার সমান। অর্থাৎ যদি আমি এ বিন্দু থেকে বি বিন্দুতে নেই কোনো একটা চার্জকে, তাহলে আমাকে যে পরিমাণ কাজ করতে হবে সেটা হচ্ছে কিউ ইন্টু দুইটা পয়েন্টের বিভবের পার্থক্য। আচ্ছা, এই
কে জানি বলছো, শাহনেওয়াজ তুমি হলো একটু পেজে জানাও, না হলে ওই দেখা যাবে তোমার আইডিটা হয়তো বা কোনোভাবে এখানে চলে আসছে, তুমি একটু পেজে জানাও, তা না হলে ওই যে পরের ক্লাসগুলো আবার হয়তো বা এফআরবির তোমাদের যে ক্লাস সেটাতে করতে পারবো না। বুঝতে পারছো? ওকে, ঠিক আছে। সো আমরা এখান থেকে দেখলাম যদি দুইটা ভিন্ন ভিন্ন পয়েন্টে আমরা কিউ কুলম্ব চার্জকে নিয়ে যাই তাহলে কতখানি কাজ আমাদের করতে হয়। ঠিক আছে, আগের পেজে r-9 কই মানে কোনটার কথা বলছো? আমি কি কোথাও ক্যালকুলেশন ভুল করছি? আমরা তো রুট করছি। সো এখানে যখন রুট করছি তখন এই যে 4 হয়ে গেল উপরেরটা, নিচেরটা 3 হয়ে গেল। ঠিকই তো আছে মনে হচ্ছে রাফু। না -9, এখানে মাইনাস দেওয়ার দরকার নাই। কেন মাইনাস দেওয়ার দরকার নাই? কারণ দেখো মাইনাস হওয়ার কারণে তো বলের ডিরেকশনটা চেঞ্জ হয়েই গেছে। আমরা তো মূলত এটাই বের করতে চাই যে দুইটা বলের মান পরস্পর সমান কোথায়। তাহলে দুইটা বলের মান সমান, এখানে আমরা মাইনাসটা দিলে দিক সহ আসবে, দরকার নাই। আমরা জাস্ট মান কোথায় সমান সেইটার এক্সট্রা বের করছি। বুঝতে পারছো? ওকে, ডান। শাহনেওয়াজ তুমি ইয়াতে জানাও, ওই যে পেজে একটু জানাও যে তোমার আইডিটা ক্লাস করলে এসএসসি এফআরবিতে চলে আসতেছে, এটা একটু জানাও, তাইলেই হবে। ওকে, সো আমরা এখান থেকে দেখলাম যে ডাব্লিউ ইজ ইকুয়ালস টু কিউ ইন্টু ভিএ মাইনাস ভিবি, অর্থাৎ দুইটা পয়েন্টের মধ্যে বিভবের যে পার্থক্য এটা তুমি যদি জানো তাহলে তাকে চার্জ দিয়ে গুণ করলেই চার্জটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে কি পরিমাণ কাজ করতে হবে সেটা আমরা বের করে ফেলতে পারি। আবার দেখো আরেকটা সূত্র আছে, যদিও এটা তোমাদের খুব একটা লাগবে না, সেটা হচ্ছে, না তোমাদের বইতে অবশ্যই এটা নাই, ই সমান সমান ভি ইন্টু ডি। যদিও সরি, ভি ইজ ইকুয়ালস টু ইডি, যদিও এই সূত্র তোমাদের নাই, এটা আপাতত না দেখলেও অসুবিধা নাই, এখান থেকে প্রশ্ন আসে না। প্রশ্ন আসা আরেকটা টপিক থেকে, সেটা হচ্ছে ক্যাপাসিটর। সেইটা হচ্ছে ক্যাপাসিটর বা ধারক। দেখো ধারকের ব্যাপারটা কি? ধারক হচ্ছে যে কোনো একটা পরিবাহীর বিভব 1 ভোল্ট বাড়াতে, পরিবাহীর বিভব 1 ভোল্ট বৃদ্ধি করতে, পরিবাহীর বিভব 1 ভোল্ট বৃদ্ধি করতে যতটুকু আধান প্রয়োজন হয়, হ্যাঁ, পরিবাহীর বিভব 1 ভোল্ট বৃদ্ধি করতে যতটুকু আধানের প্রয়োজন হয় তাকে আমরা বলি ওই পরিবাহীর ধারকত্ব। সেটাই ওই পরিবাহীর ধারকত্ব, সেটাই ওই পরিবাহীর ধারকত্ব। হ্যাঁ, পরিবাহীর বিভব 1 ভোল্ট বৃদ্ধি করতে যতটুকু আধানের প্রয়োজন হয় সেটাই হচ্ছে ওই পরিবাহীর ধারকত্ব। ঠিক আছে, এটা হচ্ছে ওই পরিবাহীর ধারকত্ব। তার মানে খেয়াল করো, মনে করো আমি দেখলাম কোনো একটা পরিবাহীর মধ্যে যত চার্জ দিবা তত তোর বিভব বাড়তে থাকবে, তাই না? সো আমি দেখলাম কিউ কুলাম চার্জ দেওয়ার ফলে কোনো একটা পরিবাহীর বিভব হয়ে গেল ভি, বা ভি বিভব পার্থক্য বৃদ্ধি করতে কোনো একটা পরিবাহীকে আমরা কিউ পরিমাণ চার্জ দিলাম, কোনো একটা পরিবাহীকে আমরা কিউ পরিমাণ চার্জ দিলাম, তাহলে 1 ভোল্ট বৃদ্ধি করতে কতটুকু চার্জ দিব? কিউ বাই ভি। এটাই হচ্ছে আমাদের ওই পরিবাহীর ধারকত্ব। জিনিসটাকে ধারকত্বে কি করে ভাইয়া? ধারক মূলত চার্জ জমা করে রাখে, এবং চার্জ জমা করে রেখে যখন চার্জের প্রয়োজন হয় সার্কিটের মধ্যে তখন সে চার্জটাকে ফ্লো করে দেয়। এবং যখন দেখা যায় আমরা কেন ব্যাটারির জায়গায় ক্যাপাসিটর ইউজ করি, ব্যাটারি যেটা করে সবসময় একটা কন্টিনিউয়াস ফ্লো, একটা স্টেডি ফ্লো মেনটেন করে, কিন্তু ক্যাপাসিটর যেটা করে যে আমাদের যদি হুট করে অনেক বেশি চার্জের দরকার হয় তখন ক্যাপাসিটর আমাদেরকে সেই সাপোর্টটা দিতে পারে। দেখা যায় ক্যামেরার ফ্ল্যাশ লাইটে কিন্তু ক্যাপাসিটর ইউজ করা হয়, কারণ সেখানে আমাদের খুব অল্প সময়ের মধ্যে অনেক বেশি পরিমাণ চার্জের প্রয়োজন হয়, এই জায়গাগুলোতে ক্যাপাসিটর দরকার হয়। সো আমাদের ধারক যেগুলো আছে, ক্যাপাসিটর যেগুলো আছে, এই ক্যাপাসিটরগুলা আমরা যদি দেখি যে কিভাবে এটাকে আমরা কল্পনা করতে পারি, চিন্তা করতে পারি ক্যাপাসিটেন্সটাকে। সো মনে করো আমাদের কাছে একটা পাত্র আছে, একটা চিকন পাত্র আছে আর একটা মোটা পাত্র আছে, তো আমি চাচ্ছি
দুইটা পাত্রের মধ্যেই আমি পানি ভরবো, আমি চাচ্ছি দুইটা পাত্রের মধ্যেই আমি পানি ভরবো, এবং পানি ভরে পানির উচ্চতা প্রত্যেকটাতে 1 মিটার বানাতে চাই, প্রত্যেকটাতে 1 মিটার করে পানির উচ্চতা বৃদ্ধি করতে চাই। তাহলে ভাইয়া বলো তো কোথায় বেশি পানি জমা করা যাবে? কোথায় বেশি পানি জমা করা যাবে, এই মোটাটাতে নাকি চিকনটাতে? কোথায় বেশি পানি ধারণ করানো যাবে? অবশ্যই মোটাটাতে। সো কারণ কি, কারণ এইটার কিন্তু দেখো প্রশস্ততা বেশি। সো দেখা যাবে এখানে পানি 1 মিটার উচ্চতার পানি ভরলে এখানে অনেক পানি ধরানো যাচ্ছে, কিন্তু এখানে 1 মিটারে অল্প পরিমাণ পানি ধরানো যাচ্ছে। তাহলে এটার ধারকত্ব বেশি আর এটার ধারকত্ব কম। ব্যাপারটা কি বুঝে আসছে কিছুটা? সো এইটার ধারকত্ব বেশি, এটার পানির ধারকত্ব বেশি, পানির বা তরলের ধারকত্ব বেশি, এই পাত্রের ধারকত্ব বেশি, বা পাত্রের আসলে পাত্রের এই পাত্রের ধারকত্ব বেশি আর এই পাত্রের ধারকত্ব কম। এই পাত্রের ধারকত্ব কম। ঠিক একইভাবে যদি এরকম হয়, আমি কোনো একটা বস্তু নিলাম, সেই বস্তুর মধ্যে দেখা গেল অল্প একটু পরিমাণ চার্জ দিলেই তার বিভব অনেক বেড়ে গেছে, তাহলে কিন্তু আমরা সেখানে বেশি বেশি বিভব, বেশি বেশি চার্জ জমা করতে পারবো না। কিন্তু যদি দেখা যায় কোনো একটা পরিবাহীর মধ্যে আমরা অনেকখানি চার্জ দিছি 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 দিছি, দেওয়ার পরে বিভব অল্প একটু বাড়ছে, সো তখন কিন্তু আমরা এর মধ্যে অনেক চার্জকে জমা করতে পারবো। তাই ওইটার ধারকত্ব বেশি, চার্জ ধারণ করার ক্ষমতা বেশি। বুঝতে পারছো? বলো এইটার সাথে কি এটা রিলেট করতে পারছো কিনা, যে আমাদের 1 ভোল্ট বিভব পার্থক্য বৃদ্ধি করার জন্য যতটুকু পরিমাণ চার্জ দরকার হয় সেটাই হচ্ছে ধারকত্ব। হ্যাঁ, সো তাহলে এখানেও একই কথা, যে কোনো একটা পরিবাহীর মধ্যে আমি মনে করো অল্প একটু চার্জ দিছি, মাত্র কেবল হয়তো 10 কুলম দিছি, 10 কুলম দেওয়ার পরে দেখলাম এর বিভব 1 ভোল্ট বেড়ে গেল। আরেকটার মধ্যে আমি 100 কুলম চার্জ দেওয়ার পরে দেখছি ওটার বিভব 1 ভোল্ট বাড়লো। তাহলে কে 1 ভোল্টে বেশি পরিমাণ চার্জ ধারণ করতে পারছে? পরেরটা। তাহলে পরেরটার ধারকত্ব বেশি। এইটাকে রিলেট করানো যায় কিন্তু এই পরেরটার সাথে, যে পরেরটার সাথে আমরা দেখতে পারি যে এইখানে কিন্তু আমাদের দেখো অল্প একটু পানি দিলেই এর দৈর্ঘ্য 1 মিটার বেড়ে যাচ্ছে, উচ্চতা 1 মিটার বেড়ে যাচ্ছে, কিন্তু এখানে অনেক পানি দিলে কিন্তু এটার উচ্চতা 1 মিটার বাড়ছে। তাহলে এখানে পানি ধারণ ক্ষমতা বেশি, এটার পানি ধারণ ক্ষমতা কম। এটাই ধারকত্ব, পানির ধারকত্ব বা পাত্রের ধারকত্ব, সরি। ঠিক একইভাবে পরিবাহীর ধারকত্ব কোনটা? যদি দেখা যায় যে 1 ভোল্ট বিভব পার্থক্যে যতটুকু চার্জ দেওয়া লাগে সেটাই হচ্ছে এটার ধারকত্ব। বুঝতে পারছো? ক্লিয়ার? ভেরি গুড। আচ্ছা, এখন আসো আমরা দেখি গোলকীয় পরিবাহীর ধারকত্ব কত। গোলীয় পরিবাহীর ধারকত্ব, গোলীয় পরিবাহীর ধারকত্ব। সো বলো তো একটা গোলক যদি আমাদের কাছে থাকে, যেই গোলকটার ব্যাসার্ধ হচ্ছে মনে করলাম আর, এবং এই গোলকটা মনে করলাম তার যেই বিভব সেই বিভব হচ্ছে গিয়ে, বা এই গোলকের মধ্যে আমরা মনে করো কিউ পরিমাণ চার্জ দিলাম, তাহলে কিউ পরিমাণ চার্জ দিলে এটার বিভব কত হবে? আর দূরত্বে এটার বিভব কত হবে? কে ইন্টু কিউ ডিভাইডেড বাই আর হবে না এটার বিভব? আচ্ছা, এখন বলো তো এই কিউ পরিমাণ চার্জ দিলাম, এর ফলে এটার বিভব হয়ে গেল ভি, তাহলে এটার ক্যাপাসিটেন্স কত হবে? ক্যাপাসিটেন্স সি সমান সমান হচ্ছে কিউ ডিভাইডেড বাই ভি, হয় না? তাহলে সি সমান সমান যেহেতু কিউ ডিভাইডেড বাই ভি, আবার ভি সমান লেখা যায় কে কিউ বাই আর, তাহলে এখান থেকে আমরা কিউ কিউ কাটাকাটি করলে কি পাচ্ছি? আর ডিভাইডেড বাই কে। তাহলে ভাইয়া খেয়াল করো, গোলকীয় পরিবাহীর ক্ষেত্রে যার ব্যাসার্ধ যত বেশি সেটা তত বেশি তার ক্যাপাসিটেন্স হবে। যদি একটা ছোট গোলক হয় তার ক্যাপাসিটেন্স হবে কম, যদি একটা বড় গোলক হয় তার ক্যাপাসিটেন্স হবে বেশি। এটা একদম কমন সেন্স দিয়ে কিন্তু বোঝা যায়। মনে করো একটা ছোট গোলক আছে আমাদের কাছে, একটা ছোট গোলক আছে, আর এর করসপন্ডিং একটা বড় গোলক আমরা নিলাম, তাহলে বলো তো ভাইয়া কোথায় বেশি চার্জ জমা করা যাবে? ছোট চার্জে যদি চার্জ দিতে থাকো তাহলে খুব দ্রুতই দেখা যাবে এটার ক্যাপাসিটি ফুল, কিন্তু যদি বড় চার্জে তুমি অনেকখানি চার্জ দাও তাহলেও দেখা যাবে এটা পুরোপুরি ভরতে পারো নাই। সো তাহলে কিন্তু দেখো বড় চার্জের ক্যাপাসিটেন্স বেশি, বড় চার্জের চার্জ ধারণ ক্ষমতা বেশি, ছোট চার্জের চার্জ ধারণ ক্ষমতা কম। সো এইটা কিন্তু এখান থেকেও বোঝা যাচ্ছে যে গোলকীয় পরিবাহীর ক্ষেত্রে যার রেডিয়াস বড়
তার ক্যাপাসিটেন্সও কিন্তু বড় হবে। বুঝতে পারছো? এবং এখান থেকে বোঝা যাচ্ছে যে ধারকত্ব কিসের উপর নির্ভর করে? ধারকত্ব নির্ভর করছে পরিবাহীর আকৃতির উপরে, পরিবাহীর আকৃতির উপরে। এবং বলতো কে কার উপর ডিপেন্ড করে? মাধ্যমের উপরে না? মাধ্যমের উপরে, অর্থাৎ ওই গোলকটাকে কোন মাধ্যমে রাখছো, মাধ্যমের উপরে ডিপেন্ড করে সি, এবং পরিবাহীর আকৃতির উপরেও কিন্তু সিটা ডিপেন্ড করে। ঠিক আছে? অর্থাৎ পরিবাহীটা কেমন আর কোন মাধ্যমে আছে, এই দুইটার উপরে বেস করে কিন্তু ক্যাপাসিটেন্সটা ডিপেন্ড করে। এখন যখন আমরা এর মধ্যে চার্জ জমা করছি, চার্জ জমা করা কি সহজ কাজ? না। মনে করো আমরা এখানে যখন চার্জ জমা করছি তখন কিন্তু ধরো কিউ পরিমাণ চার্জ যদি আমি একটা গোলকের মধ্যে যদি 1 কুলম চার্জ দেই, 2 কুলম চার্জ দেই, 3 কুলম চার্জ দেই, প্রথম চার্জ দিতে কোনো সমস্যা হবে না। যত বেশি তুমি প্রথমে চার্জ দিতে থাকবা তত দেখা যাবে কি, যত বেশি চার্জ দিবা এখানে তত আস্তে আস্তে চার্জগুলো চারিদিকে জমা হতে থাকবে, কোনো অসুবিধা নেই। কিন্তু এরকম বেশি চার্জ দিতে দিতে একটা সময় দেখা যাবে না যে একটা নতুন প্লাস চার্জকে তুমি যখন আনবা, কষ্ট করে এখানে আনবা, তখন কিন্তু তোমাকে এই বিকর্ষণ বলের বিরুদ্ধে গিয়ে একটা কাজ করতে হবে। তাহলে তুমি যখন কোনো একটা কিছুর বিরুদ্ধে কাজ করো তখনই কিন্তু তার মধ্যে একটা শক্তি জমা হয়, অর্থাৎ এই শক্তিটাই কিন্তু তার মধ্যে স্টোর হয়ে থাকবে, এই শক্তিটা তার মধ্যে সঞ্চিত হয়ে থাকবে। তো আমরা যদি কোনো একটা পরিবাহীকে কিউ চার্জে চার্জিত করি, একটা যেই পরিবাহীটার ধারকত্ব হচ্ছে সি, তাহলে তার মধ্যে যেই সঞ্চিত শক্তিটা হবে সেই সঞ্চিত শক্তির মান কত বলো তো? সঞ্চিত শক্তির মান কত? সো ধারকে সঞ্চিত শক্তি, ধারকে সঞ্চিত শক্তি সমান সমান হচ্ছে হাফ সি ভি স্কোয়ার, হাফ সি ভি স্কোয়ার। আবার দেখো কিউ সমান সমান সিভি ছিল, কিউ সমান সমান ছিল সিভি। তাহলে আমরা যদি ভিটাকে রিপ্লেস করি যে হাফ ইন্টু সি ইন্টু কিউ স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার, তাহলে এখান থেকে কি আসছে? কিউ স্কোয়ার ডিভাইডেড বাই 2c। আবার যদি তুমি সিকে রিপ্লেস করো কিউ বাই ভি দিয়ে, তাহলে কি আসছে? তাহলে সিকে যদি কিউ বাই ভি দিয়ে রিপ্লেস করো তাহলে কি আসছে আমাদের? হাফ ইন্টু কিউ বাই ভি ইন্টু ভি স্কোয়ার, তাহলে আসছে হাফ কিউ ভি। ঠিক আছে? তাহলে এরকম বিভিন্ন টাইপের শক্তি, ধারকে সঞ্চিত শক্তি কিন্তু বের করতে বলতে পারে যে হাফ সিভি স্কোয়ার, হ্যাঁ হ্যাঁ হাফ সিভি স্কোয়ার, হাফ সিভি স্কোয়ার, এটা হচ্ছে তাদের মধ্যে সঞ্চিত শক্তি। আর এছাড়াও কিউ স্কোয়ার ডিভাইডেড বাই 2c, আর একটা হলো হাফ কিউভি। বুঝতে পারছো? বলো ক্লিয়ার কিনা? তাহলে আমরা ধারকে সঞ্চিত শক্তি কত এইটা বের করলাম। ঠিক আছে? ওকে, ঠিক আছে, ঠিক আছে, গুড। সো আমাদের এইটা হচ্ছে মূল টপিক। এগুলা থেকেই মূলত দেখবা যত টাইপের প্রশ্ন আসার সেগুলা আসে। সো আমরা চলো এবার সরাসরি এমসিকিউ এর মধ্যে চলে যাই, দেখি আমাদের কি কি টাইপের এমসিকিউ আসে। বলো এই এমসিকিউগুলোর অ্যান্সার তোমরা একটা একটা করে বলবা। এখন এমসিকিউগুলোর অ্যান্সার তোমরা একটা একটা করে বলবা। বলো প্রথমটা, ও সরি, আবিষ্ট বস্তুর দূরবর্তী স্থানে সঞ্চিত আধানকে কি বলে? বলো তো। এই যে আবিষ্ট বস্তু যদি হয়, আবিষ্ট বস্তু যদি হয় তাহলে এটা মনে করো এই যে প্লাস 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 একটা দণ্ড নিয়ে আসলাম, এই দণ্ডটার এখানে মাইনাস জমা হবে, এখানে প্লাস জমা হবে। সো আবিষ্ট বস্তু কোনটা? এইটা হলো আবিষ্ট বস্তু। আবিষ্ট বস্তুর দূরবর্তী স্থান, এটা নিকটবর্তী স্থান, এটা দূরবর্তী স্থান। দূরবর্তী স্থানে সঞ্চিত চার্জকে কি বলে বলো তো? বদ্ধ আধান নাকি মুক্ত আধান? হ্যাঁ, এটা হচ্ছে মুক্ত আধান। ভেরি গুড। পরের প্রশ্ন যাই। পদার্থ সৃষ্টিকারী মৌলিক কণাসমূহের বৈশিষ্ট্যমূলক ধর্মকে কি বলে? চার্জ বা আধান বলে। তারপরেরটা, কোন উক্তিটা সঠিক বলো তো? এ প্রান্ত ঋণাত্মক আধানে আহিত। একটা কাজ করি চলো আমরা, যেহেতু এখানে আসেই আমরা পজিটিভ চার্জ আছে, তাহলে এখানে কি চার্জ হবে? নেগেটিভ চার্জ হবে, আর এই পাশে পজিটিভ চার্জ হবে, তাই না? এবার আসো,
এ প্রান্ত ঋণাত্মক আধানে আহিত, এটা কি সঠিক কথা? এটা ভুল কথা। এ প্রান্ত পজিটিভ আধানে আহিত। এ প্রান্ত ভূসংযোগ করলে এ প্রান্তের নিট আধান শূন্য হবে, হ্যাঁ ঠিক, কারণ এটা মুক্ত আধানে যেহেতু আছে এটা ঠিক। এ প্রান্ত ভূসংযোগ করলে বি প্রান্তের নিট আধান শূন্য হবে, এটা ঠিক না? আর পি কিউ সরিয়ে নিলেও এ বি আহিত থাকবে না। যদি আমরা ভূসংযোগ না করে যদি এটাকে সরায় ফেলি, তাহলে কিন্তু এরা চার্জগুলো আবার মিলে যাবে, নিউট্রাল হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটাও সঠিক না, তাহলে বি হচ্ছে এটার উত্তর। ওকে, পরেরটায় যাচ্ছি। কুলম্বের সূত্রকে কোন সূত্রের সাথে তুলনা করা যায়? বলো, কোন সূত্রের সাথে তুলনা করা যায়? নিউটনের মহাকর্ষ সূত্রের সাথে তুলনা করা যায়। আচ্ছা, তারপরেরটাতে যাচ্ছি। Q1 Q2 দুইটা আধানের মধ্যবর্তী দূরত্ব d হলে নিচের কোনটা সঠিক? Q1 Q2 ডিভাইডেড বাই ডি স্কোয়ার, অর্থাৎ এটার উত্তর হচ্ছে কি ক। পরেরটাতে যাই। কোনো তড়িৎ ক্ষেত্রে 40 কুলম্ব আধান স্থাপন করলে এটা 160 নিউটন বল অনুভব করে, ওই বিন্দুতে 50 কুলম্ব আধান স্থাপন করলে কত নিউটন বল অনুভব করবে? তাহলে ভাইয়া খেয়াল করো, এখানে বললো কোনো একটা বিন্দু রাখছি, এই বিন্দুতে 40 কুলম্ব আধানকে রাখছি। আধানকে রাখলে দেখলাম সেই আধানটা 160 নিউটন বল অনুভব করছে। আমাদের প্রশ্ন হলো, যদি আমরা এখন এখানে 50 কুলম্বের আধান রাখি, সেটা কতখানি বল লাভ করবে? তাহলে এইটার জন্য অঙ্কটা অনেকটা এইরকম, যে 40 কেজি আপেলের দাম 160 টাকা, তাহলে 50 কেজি আপেলের দাম কত? তাহলে আমরা এটা কিভাবে করি? 40 কেজির দাম 160 টাকা হলে 1 কেজির দাম কত আগে বের করি, তার সাথে 50 দিয়ে গুণ করি। এক্স্যাক্টলি সেটাই করতে হবে। সো আমরা দেখো এখানে দেখলাম 40 কেজির উপরে এত নিউটন বল কাজ করছে। এফ সমান সমান জানি কিউ ইন্টু ই, তাহলে ওই স্থানের প্রাবল্য কত? এফ বাই কিউ। এফ এর মান 160, কিউ এর মান 40, তাহলে 4 নিউটন পার কুলম, এটা হচ্ছে আমাদের এই বিন্দুর প্রাবল্য। তাহলে যখন আমরা এখন 50 কুলম্বের একটা বস্তুকে স্থাপন করব, এফ ইজ ইকুয়ালস টু কিউ ইন্টু ই, কিউ এর মান হচ্ছে 50 আর ই এর মান হচ্ছে 4, তাহলে এখানে হবে কত? 200। ঠিক আছে, তাহলে ডি হচ্ছে এটার আনসার, 200। ভেরি গুড। দুইটা বিন্দু আধান Q1 এবং Q2 এর মধ্যবর্তী দূরত্ব 1.5 গুণ করলে তাদের মধ্যে বল কি রূপ হবে? দেখো, F ইজ ইকুয়ালস টু Q1 Q2 ডিভাইডেড বাই ডি স্কোয়ার। যখন আমরা এদের মধ্যবর্তী দূরত্বটা 1.5 গুণ করি, 1.5 গুণ মানে কত জানো? 3/2 করা। তাহলে 3/2 গুণ করলে Q1 Q2 ডিভাইডেড বাই 3/2 এর উপরে স্কোয়ার করলে কি আসে? 4/9, তাই না? 2 দুগুণে 4, 3 তিরিকে 9, তাহলে 4/9 এত গুণ হয়ে যাবে আমাদের যে বলটা সেইটা। তাহলে 4/9 মানে কত? 4/9 মানে হচ্ছে এই যে 1/2.25, 4/9 আর হচ্ছে 1/2.25, এটা একই। ঠিক আছে, তাহলে এই বি হচ্ছে এইটার আনসার। ঠিক আছে, বি হচ্ছে এটার আনসার। ওকে, পরেরটায় যাচ্ছি। +4 কুলম্ব এবং +6 কুলম্ব মানে দুইটা চার্জ পরস্পর থেকে 10 সেন্টিমিটার দূরে স্থাপন করা হলো। চার্জ দুইটা একটা পরিবাহী তার দ্বারা যুক্ত করে পুনরায় তারটিকে সরিয়ে নেওয়া হলো। বর্তমানে এদের মধ্যে ক্রিয়াশীল বলের মান কত নির্ণয় করো। তাহলে দেখো, দুইটা বিন্দু চার্জের কথা যেহেতু বলেছে, তাহলে খেয়াল করো, অঙ্কটা অনেক সুন্দর। এখানে হচ্ছে প্লাস চার্জ 4 কুলম্ব রাখা আছে, আর 10 সেন্টিমিটার দূরে 10 সেন্টিমিটার দূরে এখানে একটা +6 কুলম্বের আধান রাখা আছে। যখন আমরা এদেরকে একটা পরিবাহী তার দিয়ে যুক্ত করব, পরিবাহী তার দিয়ে যুক্ত করলে তাদের প্রত্যেকের চার্জ কত হয়ে যাবে বলো তো? পরিবাহী চার্জ দিয়ে যুক্ত করলে, পরিবাহী তার দিয়ে যুক্ত করলে, পরিবাহী তার দিয়ে যুক্ত করলে, পরিবাহী তার দিয়ে যুক্ত করলে আমাদের প্রতিটায় চার্জ হবে কত? প্রতিটিতে চার্জ হবে হচ্ছে 4+6/2, তাহলে 5 কুলম্ব করে। তাহলে এখন আমাদের একটা চার্জ যদি থাকে 5 কুলম্বের এবং তার থেকে 10 সেন্টিমিটার দূরে আমাকে 5 কুলম্বের আরেকটা চার্জ রাখা হলো, এদের মধ্যে তাহলে এখন ক্রিয়াশীল বলের মান কত? তাহলে ক্রিয়াশীল বলের মান হচ্ছে 9 × 10⁹ ইন্টু 5 × 5 ডিভাইডেড বাই 0.1 স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা কিন্তু এফ এর মান বের করে ফেলতে পারবো। 9 × 10⁹ ইন্টু 25 ডিভাইডেড বাই 0.1 স্কোয়ার, এটা হচ্ছে 2.25
ইন্টু 10⁻13। তাহলে এটার আনসার হচ্ছে কত আসে? ডি এটার আনসার আসে। পারছো সবাই? ভেরি গুড। নিচের কোন সম্পর্কটা সঠিক নয়? বলো তো দেখি এখানে কোন সম্পর্কটা সঠিক নয়। দেখতেই পাচ্ছ, সরাসরি চোখে বাঁধে। এটা তো ঠিক আছে, কিউ ইজ ইকলস টু সিভি, ভি ইজ ইকলস টু ডাব্লিউ বাই কিউ, সি ইজ ইকলস টু আর বাই কে, এগুলো সবই করছে। এটা হলো ভুল, কারণ ই ইজ ইকলস টু এফ বাই কিউ। ওকে, 1 নিউটন পার কুলম তড়িৎ তীব্রতার কোনো বিন্দুতে 10 কুলম আধান স্থাপন করলে কতখানি চার্জ হবে? দেখো, এফ ইজ ইকুয়ালস টু কত? কিউ ইন্টু ই। তাহলে কিউ এর মান হলো 10 আর তড়িৎ প্রাবল্যের মান হলো 1। তাহলে এখানে কত? 10 নিউটন বল কাজ করবে। তাহলে এটা হচ্ছে 10 নিউটন, বলের মান হবে 10 নিউটন। তারপরে দুইটা আহিত বস্তুর মধ্যবর্তী দূরত্ব এবং প্রতিটি আধানের পরিমাণ দ্বিগুণ করা হলে মধ্যবর্তী ক্রিয়াশীল বল কত গুণ হবে? বলতো, এফ ইজ ইকুয়ালস টু কে ইন্টু Q1 Q2 ডিভাইডেড বাই ডি স্কোয়ার। তাহলে খেয়াল করো, যখন আমরা এই দুইটা আহিত বস্তুর মধ্যে দূরত্ব এবং প্রত্যেকটা আধান দ্বিগুণ করছি, তাহলে ভাইয়া এইটাকে আমরা করছি দ্বিগুণ, এইটাকে আমরা করছি দ্বিগুণ, 2 দুগুণে 4, এবং দূরত্বটাকেও করছি দ্বিগুণ। তাহলে উপরে 2 দুগুণে 4, নিচে 2 স্কোয়ার 4, 4 4 কাটাকাটি হয়ে বল কিন্তু একই রকমের থাকবে। বলো, বুঝেছো? বল কেমন থাকবে? একই রকমের কিন্তু থাকবে। পরের প্রশ্নে যাচ্ছি। এত চার্জ যদি থাকে, এত নিউটন এত চার্জ হলে আধানদের মধ্যবর্তী দূরত্ব ডি কত? অর্থাৎ দুইটা চার্জের মান দিয়ে দিয়েছে আমাদেরকে। একটা চার্জের মান হলো 20 আর একটা চার্জের মান 50। তাদের মধ্যে কত বল কাজ করছে এইটা আমাদেরকে দিয়ে দিয়েছে। তাহলে দেখো, এফ সমান সমান কে ইন্টু Q1 Q2 ডিভাইডেড বাই ডি স্কোয়ার। তাহলে আমাদেরকে এখান থেকে ডি এর মানটা বের করতে হবে। এফ এর মান কত? 2.25 ইন্টু 10⁻12। কে এর মান হচ্ছে 9 ইন্টু 10⁻9। কিউ এর মান হচ্ছে 20, Q2 এর মান 50 ডিভাইডেড বাই ডি স্কোয়ার। এখান থেকে হিসাব করে আমরা দেখব যে ডি এর মান কত হয়। ওকে, পরেরটা, এত বল এত আধানের মধ্যে মধ্যকার দূরত্ব কত? এটা সেম টাইপের প্রশ্ন। ওকে, পরেরটা কি? তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে 10 কুলম্ব আধান স্থাপন করলে এত তীব্রতা পাওয়া গেলে অনুভূত বলের মান কত? সো দেখো, তড়িৎ তীব্রতা 200 হবে তাহলে, কারণ আমাদের দেখো নিউটন পার কুলম্ব, এটা কি দেওয়া আছে? এটা দেওয়া আছে আমাদের তড়িৎ প্রাবল্য কত, এখান থেকে আমাদের ই দেওয়া আছে, এবং 10 কুলম্বের আধান দেওয়া আছে। সো এইটা হচ্ছে আমাদের কিউ দেওয়া। তাহলে অনুভূত বল এফ সমান সমান কিউ ইন্টু ই হবে। সো আশা করি এগুলো পারবে, এবং এই টাইপের প্রশ্নগুলো ভেরি ইজি। বলরেখার সাথে তড়িৎ তীব্রতার সম্পর্ক কেমন? সো দেখো, যেখানে তড়িৎ প্রাবল্য বেশি হয় বা তড়িৎ তীব্রতা যেখানে বেশি হয়, সেইখানে আমরা বলরেখার সংখ্যা অনেক বেশি করে দেই। যেখানে আমাদের তড়িৎ তীব্রতা কম, সেখানে বলরেখার সংখ্যা কম করে দেই। সো এখান থেকে দেখে বোঝা যায়, এই ছবি দুইটা থেকে যেখানে ঘনভাবে বলরেখাগুলো আঁকা আছে, এইটার ই বেশি, এইখানে তড়িৎ প্রাবল্য বেশি, আর এইখানে কিন্তু আমাদের তড়িৎ তীব্রতা কম। ঠিক আছে? ওকে, তাহলে আমরা দেখলাম এটা আসলে কেমন? সমানুপাতিক। যত বেশি প্রাবল্য হবে তত বেশি বলরেখার সংখ্যা আমরা সেখানে পাবো। ওকে, তারপরে 5 কুলম্বের আধান থেকে 0.5 মিটার দূরে কোনো ক্ষেত্রের তড়িৎ তীব্রতা কত বের করো। আশা করি পারবা। দেখো, 5 কুলম্বের কোনো আধান এখানে আছে, +5 কুলম্বের আধান, +5 কুলম্বের আধান থেকে 0.5 মিটার দূরে কোনো একটা বিন্দু হলো এইটা, এইখানে তড়িৎ তীব্রতা কত বের করতে হবে। আমরা কি জানি? তড়িৎ তীব্রতা হচ্ছে কে ইন্টু ক্ষেত্র সৃষ্টিকারী আধান, এটাই কিন্তু এখানে ক্ষেত্র সৃষ্টিকারী আধান, ডিভাইডেড বাই 0.5 স্কোয়ার। তাহলে 9 ইন্টু 10⁻9 ইন্টু কিউ এর মান হচ্ছে 5 ডিভাইডেড বাই 0.5 স্কোয়ার। হিসাব করে দেখবা কত হয়। এ আহিত বস্তুকে ভূসংযোগ দিলে পি বিন্দুতে তড়িৎ প্রাবল্যের মান কত হবে? খেয়াল করো, এখন কিন্তু এ গোলকে একটা চার্জ আছে। যখন আমি এটাকে ভূমির সাথে সংযুক্ত করে দিব, তখন এখানে কিন্তু আর কোনো চার্জ থাকবে না, এইখানে আর কোনো চার্জ থাকবে না। তাহলে যদি এখানে কোনো চার্জ না থাকে, সবগুলা যদি ভূমিতে চলে যায়, তাহলে কোনো চার্জ না থাকলে এই পয়েন্টের প্রাবল্য আসলে কি হবে? এখানে কোনো চার্জই নাই, তাহলে এখানে কি কোনো প্রাবল্য পাবা? এখানে কোনো প্রাবল্য পাবা না। তাহলে পি বিন্দুতে তড়িৎ প্রাবল্যের মান হয়ে যাবে 0। গেল। তারপরেরটা কি?
প্লাস 10 কুলম্ব চার্জ থেকে 100 মিটার দূরত্বে কোনো বিন্দুতে বিভব কত। দেখো এটাও আমরা কিন্তু একটু আগেই সূত্র দেখছি যে কোনো একটা চার্জ যদি এখানে থাকে, মনে করো এই চার্জের মান হচ্ছে গিয়ে প্লাস কিউ, এই চার্জ থেকে আর দূরত্বে কোনো একটা পয়েন্টে যে বিভব পাবো সেই বিভব হচ্ছে কে ইন্টু কিউ ডিভাইডেড বাই আর। তাহলে আমরা এখান থেকে দেখো 9 ইন্টু 10⁹ ইন্টু কিউ এর মান কত 10 কুলম্ব, আর এর মান কত, কতটুকু দূরত্বে বলেছিল 100 মিটার দূরত্বে বলেছিল। তাহলে এখান থেকে আমরা কিন্তু ভি এর মানটা পেয়ে যাব। দেখো ভাইয়া যা পড়াইছি সেগুলা থেকেই কিন্তু প্রশ্ন। 6 কুলম্ব চার্জ 10 ভোল্ট বিভবের পি বিন্দু থেকে 5 ভোল্ট বিভবের কিউতে ট্রান্সফার হয়, তাহলে কৃতকাজ কত হবে, এইটাও পড়াইছি। এফ ইজ ইকুয়ালস টু কি বলতো, বা আমরা ডাব্লিউ সমান সমান জানি কিউ ইন্টু ডেল্টা ভি। তাহলে আমাদের এখানে কতখানি চার্জকে সরানো হচ্ছে 6 কুলম্বকে, এবং বিভব পার্থক্য 10 থেকে 5-এ আমরা নিছি। তাহলে 10 মাইনাস 5 কত আসে, 6 গুণ 5 সমান সমান 30 জুল। 30 জুল, ঠিক আছে, তাহলে 30 জুল হবে কৃতকাজ। ক্যাপাসিটরের ধারকত্ব যদি সি এবং ভোল্টেজ যদি ভি হয়, তাহলে ভিতরে যে শক্তি জমা থাকে সেটা কত, হাফ সিভি স্কোয়ার না, সি হচ্ছে উত্তর, একটু আগেও দেখলাম এইটা। তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে অসীম দূরত্ব থেকে একক আধানকে আনতে যে পরিমাণ কাজ করতে হয় তাকে কি বলে, তড়িৎ বিভব বলে। তারপরে তড়িৎ আধানকে শক্তি সঞ্চয় করে রাখার যান্ত্রিক কৌশলকে কোনটা, ধারক। কেন, কারণ আমরা যখন চার্জকে সঞ্চয় করে রাখছি তখন কিন্তু চার্জগুলো একসাথে রাখার কারণে তাদের মধ্যে কিন্তু একটা শক্তি সঞ্চিত আছে। সো ওই শক্তি সঞ্চিত করে রাখার যে যান্ত্রিক প্রক্রিয়াটা, সেটাকেই কিন্তু আমরা বলছি ধারক। একটা ধারকের ধারকত্ব 10 মাইক্রোফ্যারাড, এতে 10 ভোল্ট বিভব পার্থক্য প্রয়োগ করা হলে সঞ্চিত শক্তি কত। ধারকত্বের একক হচ্ছে ফ্যারাড। সো আমাদের জানি সঞ্চিত শক্তি এখানে ডাব্লিউ হবে হাফ সিভি স্কোয়ার। তাহলে হাফ সি এর মান হচ্ছে 10 ইন্টু 10⁻⁻6 আর ভি এর মান 10। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি হাফ ইন্টু 10⁻, এখানে 2 আর 1 যোগ করলে 3, 3 আর -6 করলে -3, তাহলে হাফ ইন্টু 10⁻⁻3 এইরকম কিছু একটা আসবে, ঠিক আছে, হাফ সি ভি স্কোয়ার। ওকে, ভেরি গুড। তাহলে 5 ইন্টু 10⁻⁻4 এরকম টাইপের কিছু কত আসে একটু দেখি, দাঁড়াও, আমাদের 0.5 ইন্টু 10 ইন্টু 10⁻⁻6 ইন্টু হচ্ছে 10 স্কোয়ার, 5 ইন্টু 10⁻⁻3। এখানে অপশনে একটু ভুল আছে, এখানে হচ্ছে 5 ইন্টু 10⁻³ হবে। ও না, ঠিকই আছে। হাফ মানে কত, 0.5 না, ইন্টু 10⁻⁻3। তাহলে 5কে এই পাশে নিয়ে আসলে এটা হয়ে যাবে 10⁻⁻4, তাহলে 5 ইন্টু 10⁻⁻4 জুল। আচ্ছা, এখানেও একই জিনিস, ক্যাপাসিটরকে এমনভাবে চার্জ দেওয়া হয় যেন প্লেটের বিভব হয় 100 ভোল্ট। তাহলে দেখো যে সঞ্চিত শক্তি কত হবে, সঞ্চিত শক্তি ডাব্লিউ ইজ ইকুয়ালস টু হাফ সি ভি স্কোয়ার। তাহলে হাফ ইন্টু সি এর মান হচ্ছে 0.2 মাইক্রোফ্যারাড, 10⁻⁻6 ইন্টু ভি হচ্ছে 100 স্কোয়ার। তাহলে এখান থেকে ডাব্লিউ এর মান কত হয় হিসাব করে ফেলবা। বজ্রপাতের সময় চার্জ বিশাল পরিমাণে পৃথিবীতে নেমে আসে, হ্যাঁ ঠিক। বাতাসের ভিতর দিয়ে যাওয়ার সময় তাকে আয়নিত করে, এটাও ঠিক। বাতাসের তাপমাত্রা বৃদ্ধি করে, এইটাও ঠিক। সো তোমরা জানো বজ্রপাত মানে কিন্তু আসলে এই যে মেঘের ভিতরে যেই চার্জগুলো জমা হয়, ওখানে বরফের মধ্যে সংঘর্ষের কারণে মেঘের ভিতরে যেই চার্জগুলো জমা হয়, সেই চার্জের জমা হওয়ার পরিমাণ যখন অনেক বেড়ে যায় তখন দেখা যায় চার্জগুলো সেখান থেকে ডিসচার্জ হতে থাকে, এবং ডিসচার্জ হয়ে যখন ভূমিতে এসে পড়ে তখনই কিন্তু আমরা দেখি যে একটা আলোক রেখা, ওইটাই কিন্তু আমাদের বজ্রপাত। সো বজ্রপাতের যে লাইনটা, ওই লাইন বরাবর কিন্তু চার্জ ফ্লো হয়, ঠিক আছে, চার্জ ফ্লো হয়। বাহ, আমি অসুস্থ, তোমরা বুঝে গেছো। ওকে, সো দেখো তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুর বিভব 50 ভোল্ট বলতে বোঝা যায় কি, 1 কুলম্ব ধনাত্মক আধান ওই বিন্দুতে আনতে কৃত কাজ 50 জুল, এটা আমরা জানি। 1 কুলম্ব আধান আনতে কাজ হচ্ছে 50 জুল। 50 কুলম্ব ধনাত্মক আধান ওই বিন্দুতে আনতে যে কৃত কাজ সেটা হচ্ছে 1 জুল। আর 50 কুলম্ব, না না না, এটা তো ভুল, 2 নাম্বারটা কিন্তু ভুল। কারণ দেখো বিভবের যে ডেফিনেশন ছিল
মনে করো এখানে তুমি একটা কিউ কুলম্বের চার্জ রাখলা, এখান থেকে নির্দিষ্ট একটা আর দূরত্বে এই পয়েন্টে যদি তুমি অসীম থেকে 1 কুলম্ব চার্জকে নিয়ে আসো, তাহলে যে পরিমাণ কাজ করতে হয়, যদি এটার বিভব হয় 50 ভোল্ট, তার মানে 1 কুলম্ব চার্জকে এই বিন্দুতে আনতে 50 জুল পরিমাণ কাজ করতে হয়। তাহলে 50 জুল 50 কুলম্ব চার্জকে নিয়ে আসতে 50 ইন্টু 50 পরিমাণ কাজ করতে হবে না? তাহলে এটা কিন্তু ভুল, যে 1 কুলম্বকে আনতে 50 জুল, তাহলে 50 কুলম্বকে আনতে 1 জুল, এটা কিন্তু ভুল, ঠিক আছে? সো আমাদের বিভব যেটা ছিল যে একটা নির্দিষ্ট পয়েন্টে যদি আমি 1 কুলম্ব চার্জকে আনতে চাই, তাহলে কতখানি বিভব এখানে, মানে কত জুল কাজ করতে হবে। 50 ভোল্ট মানে 50 জুল পার কুলম্ব, অর্থাৎ 1 কুলম্ব চার্জকে আনতে কতটুকু পরিমাণে কাজ করতে হবে সেটা এখানে দেওয়া আছে। তাহলে 50 কুলম্ব আনতে 50 ইন্টু 50 জুল কাজ করতে হবে, তাহলে এটা কিন্তু ভুল। পরেরটা কি, 50 কুলম্ব ধনাত্মক আধান ওই বিন্দুতে আনতে কৃত কাজ 2500, হ্যাঁ এইটা সঠিক আছে, ঠিক। তাহলে 1 আর 3 হচ্ছে এটার সঠিক উত্তর। সো তোমরা দেখবা মোটামুটি আমাদের যে টাইপের প্রশ্নগুলো আছে, এমসিকিউ যে টাইপের প্রশ্নগুলো আছে, এগুলো আসলে এরকম সিম্পলই প্রশ্ন আসলে খুব বেশি ভেজাইল্লা প্রশ্ন কিন্তু এখান থেকে হয় না, ঠিক আছে? ওকে, ঠিক আছে, ওকে। তাহলে দেখো আমরা এখান থেকে দেখলাম যে এমসিকিউগুলো কেমন আসে। সো চলো সিকিউ প্রবলেমগুলো কিভাবে আমরা সলভ করব কয়েকটা একটু দেখে ফেলি। যেমন দেখো এখানে আমাদের দেওয়া আছে ইলেকট্রনের চার্জ, এ বস্তুতে কতটা ইলেকট্রন আছে সেটা নির্ণয় করতে বলল। দেখো তো এ বস্তুতে আমাদের চার্জের মান হলো 10 কুলম্ব মাইনাস 10 কুলম্ব, বলছে কতটা ইলেকট্রন আছে। তাইলে আমরা জানি কিউ সমান সমান কি লেখা যায়, এন ইন্টু ই লেখা যায়। তাহলে এন এর মান কত হবে, এন এর মান হবে এই 10, আর ইলেকট্রনের চার্জ কত, মাইনাস সামথিং না, মাইনাস মাইনাস 9 হয়ে গেছে, 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19। তাহলে এখান থেকে আমরা কিন্তু এন এর যে মানটা সেটা পাবো, এবং এখান থেকে বুঝতে পারবো কতটা ইলেকট্রন থাকার কারণে এখানে আমরা মাইনাস 10 কুলম্বের চার্জ পাইছি। সো এখানে এই ই এর মানটা নেগেটিভ আকারে বসাবা না কখনো, কারণ এন এর মান তার নেগেটিভ হবে না, তাই না? এন এর মান সবসময় পজিটিভ হবে, কারণ এটা তো একটা সংখ্যা, কয়টা চার্জ এখানে আছে সেই চার্জের সংখ্যাটা বোঝাচ্ছে, ঠিক আছে? সেই চার্জের সংখ্যাটা বোঝাচ্ছে। তাইলে যদি সংখ্যাটা বোঝায়, তাহলে আমরা এন এর মানটা কিন্তু কখনো নেগেটিভ হবে না, সবসময় এন এর মানটা এখানে পজিটিভই কিন্তু হবে। গুড। সো এখানে পজিটিভ আনার জন্য যা করার দরকার তাই করবা। গেল, পরেরটাতে যাচ্ছি, Q1 এবং Q2 এর মধ্যে দূরত্ব বের করো। ভাইয়া এই প্রশ্ন কি পারবা না করতে? দেখো আমাদের দুইটা চার্জের মান দেওয়া আছে, আমাদের বলছে এই দুইটা চার্জের মধ্যে যেই দূরত্ব, সেই দূরত্ব হচ্ছে ডি। সো আমাদের এফ সমান সমান কি ছিল, কে ইন্টু Q1 Q2 ডিভাইডেড বাই ডি স্কোয়ার। এফ আমরা যদি ডি স্কোয়ার, ডি এর মান বের করতে চাই, ডি এর মান বের করতে চাই, তাহলে কি হবে, কে ইন্টু Q1 Q2 ডিভাইডেড বাই এফ, এর উপরে হবে রুট। তাহলে খেয়াল করো কে এর মান কত, কে এর মান হচ্ছে 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 ইন্টু Q1 হচ্ছে 100, Q2 এর মান হচ্ছে 80, জাস্ট মানটা লিখবা, হ্যাঁ। আর এফ এর মান হচ্ছে 4.5 ইন্টু 10 টু দি পাওয়ার 12। এখান থেকে হিসাব করে আমরা কিন্তু ডি এর মান কত হয় এইটা বের করে ফেলতে পারবো, ডি এর মান কত হয় বের করে ফেলতে পারবো, হিসাব করে দেখবা। পরের প্রশ্ন, কিউ এর মান কত হলে F2 সমান সমান 4 ইন্টু F1 হবে। সো এখানে আমাদের কিউ এর মানটা বের করতে বলছে, যে কিউ এর মান কত হলে আমাদের এই বলের মানটা এই বলের 4 গুণ হবে। তাহলে একটু খেয়াল করো তো, আমরা দেখি F1 এর মানটা আসলে কত। F1 সমান হচ্ছে কে ইন্টু 60 ইন্টু 30 ডিভাইডেড বাই 1 স্কোয়ার, আর F2 এর মান হচ্ছে কে ইন্টু কিউ ইন্টু 2q ডিভাইডেড বাই 2 স্কোয়ার। তাহলে আমাদেরকে বলছে কি করলে F2 এর মান F1 এর 4 গুণ হবে। তাইলে দেখো, তাহলে আমাদের F2 যেটা, এটা হচ্ছে সেইটা, আর F1 যেটা সেইটা হচ্ছে এইটা। তাহলে ভাইয়া যদি এইটার 4 গুণ বানাতে চাই, তাহলে কে কে কাটাকাটি হয়ে যাচ্ছে, এখান থেকে আমরা কিউ এর মান কত বের করে ফেললেই হয়ে গেল, জাস্ট কিউই কিন্তু এখানে আননোন, কিউ এর মানটা জানলেই হয়ে যাবে। পরের প্রশ্নে যাচ্ছি,
এখানে বলল উভয় গোলকের ব্যাস দেওয়া আছে 10 সেন্টিমিটার, এ এবং বি বস্তু দুইটার মধ্যে ক্রিয়াশীল বলের মান নির্ণয় করো। এটা পারবো না আমরা। দেখো এটার মান হচ্ছে -30 কুলম্ব, এটার মান হচ্ছে 50 কুলম্ব। তাহলে এদের মধ্যে দূরত্ব বলে দিছে 50 সেন্টিমিটার, তাহলে এদের মধ্যে কত বল কাজ করছে এটা বের করতে পারবো না? এটা বের করতে পারবো, বুঝছো আশা করি। গুড। ওকে, তারপরে দেখো সি বিন্দুর ওপরে ক্রিয়াশীল বলের মান নির্ণয় করো। আচ্ছা বলো তো, এখানে আমাদের যেই সি বিন্দুটা আছে, সি এর ওপর সি চার্জটা আছে, 80 থেকে সি চার্জটা বলো তো কি করবে? 80 কুলম্বের চার্জটা এই সি চার্জটাকে কি বিকর্ষণ করবে না ডান দিক বরাবর? এবং এই মাইনাস চার্জটা কি করবে? এই সি চার্জটাকে আকর্ষণ করবে। তাহলে এইটাকে মনে করো বললাম F1, এটাকে মনে করো বললাম F2। বলো তো F1 এর মান কত হবে? F1 এর মান হবে K ইন্টু 80 ইন্টু 100 ডিভাইডেড বাই এদের মধ্যে দূরত্ব কত? 45 স্কোয়ার। এবং ভাইয়া F2 সমান সমান কত হবে? যে এই বি চার্জ এটার থেকে যে এদের মধ্যে যে আকর্ষণ বলটা, আকর্ষণ বলের মানটা কত হবে? আকর্ষণ বলের মান হবে K ইন্টু 20 ইন্টু 100 ডিভাইডেড বাই 25 স্কোয়ার। তাহলে এই দুইটার মান তুমি যদি জানো, তাহলে নেট ফোর্স বের করার সময় বেশি বলটা থেকে কম বলটাকে বাদ দিয়ে দিবা, তাহলে কিন্তু আমাদের ক্রিয়াশীল বলের মান কত সেটা পাওয়া যাবে। গুড। পরেরটাতে যাচ্ছি। এসি বরাবর বি এর অবস্থান পরিবর্তনে সি এর ওপর ক্রিয়াশীল লব্ধি বলের মান শূন্য হওয়া সম্ভব কিনা গাণিতিকভাবে ব্যাখ্যা করো। কি বললো কথাটা? আমাদেরকে বললো বি এর অবস্থান আমি পরিবর্তন করব এমনভাবে যাতে করে সি এর ওপরে ক্রিয়াশীল লব্ধি বলের মানটা শূন্য হয়। প্রত্যেকটার চার্জের মান কিন্তু আমি জানি। সো যেহেতু বি এর অবস্থানটা পরিবর্তন করতে বলছে, যেহেতু বি বিন্দুর অবস্থানটা পরিবর্তন করতে বলেছে, তাহলে দেখো এইটা হচ্ছে মনে করো আমাদের এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু, এটা হচ্ছে সি বিন্দু। তো আমরা মনে করলাম যে বি বিন্দুটাকে আমরা এমন একটা দূরত্বে স্থাপন করলাম যেটা হচ্ছে এ থেকে এক্স দূরত্বে আছে। বলতো এ থেকে সি এর দূরত্বটা কত? সেটা কিন্তু 45 মিটার। এখান থেকে এই পর্যন্ত যেই দূরত্ব এটা হলো 45 মিটার। তাহলে এই বি থেকে সি এর দূরত্বটা কত? বি থেকে সি এর দূরত্ব হচ্ছে 45 মাইনাস এক্স। তাহলে আমাদেরকে দেখতে হবে যে বি এর পজিশনটা কেমন করলে সি এর উপরে ক্রিয়াশীল বলটা শূন্য হয়। তাহলে সি এর উপরে ক্রিয়াশীল বল শূন্য বানানোর জন্য দেখো আমরা দেখছি এ চার্জের মান হলো 80, সি এর মান হলো 100, 80 100কে বিকর্ষণ করবে, আর বি এর মান হলো -20, -20 এই 100কে কিন্তু আকর্ষণ করবে। তাহলে এখানে এক্স এর মানটা এমন হতে হবে যাতে করে এই আকর্ষণ বল এই বিকর্ষণ বলের মান পরস্পর সমান হয়। এইটা মনে করলাম F1, এটা মনে করলাম F2। তাহলে F1 সমান সমান F2 যখন হবে তখন দেখো F1 মানে হচ্ছে K ইন্টু চার্জ দ্বয়ের মান কত? 80 ইন্টু 100 ডিভাইডেড বাই এদের মধ্যে দূরত্ব হচ্ছে 45 স্কোয়ার সমান সমান আমাদের এই চার্জের জন্য এখানে আকর্ষণ বল কত? আকর্ষণ বল হচ্ছে K ইন্টু 20 ইন্টু 100, 20 ইন্টু 100 ডিভাইডেড বাই 45 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে ভাইয়া এখান থেকে সবগুলা তুমি কাটাকাটি করে এক্স এর মানটা কত হয় বের করে ফেলতে পারবা। তাহলেই বের হয়ে যাবে যে বি বিন্দুর অবস্থানটাকে কোথায় রাখলে আমরা সি বিন্দুর নেট ফোর্সটা শূন্য পাবো। বুঝতে পেরেছো? সহজ জিনিস, ভেরি গুড। ওকে, পরের প্রশ্নে যাচ্ছি। ওকে, এটা ভালো একটা প্রশ্ন। দেখো কি বলছে, দেখো ইলেকট্রনের চার্জ এত, এ এবং বি গোলকদ্বয় স্পর্শ করে যথাস্থানে রেখে দিলে এদের মধ্যকার বলের কি পরিবর্তন হবে বিশ্লেষণপূর্বক মতামত দাও। খেয়াল করে দেখো এটা বেশিরভাগ টেস্ট পেপারে কিন্তু এটার উত্তর উল্টাপাল্টা দেওয়া আছে। এখানে খেয়াল রাখতে হবে দুইটার কিন্তু ব্যাসার্ধের পরিমাণটা আলাদা। সো যেহেতু ব্যাসার্ধের পরিমাণ আলাদা, এই কারণে চার্জটা কিন্তু দুইটার মধ্যে সমান সমান পরিমাণে থাকবে না। দুইটাতে এমনভাবে চার্জ ডিস্ট্রিবিউট হবে যাতে করে দুইটার বিভবের মান সেম হয়। তাহলে দেখো আমরা এখানে দেখলাম যে সাপোজ যখন আমরা এটাকে কানেক্ট করব, সো তার দিয়ে স্পর্শ করার পরে বা এদের স্পর্শ করার পর
স্পর্শ করার পর চার্জ এমনভাবে বণ্টিত হবে, চার্জ এমনভাবে বণ্টিত হবে যেন তাদের বিভব একই হয়, যেন তাদের বিভব একই হয়। এখন আমরা জানি v সমান সমান কিউ বাই সি, তাই না? সি ইজ ইকুয়ালস টু কিউ বাই ভি ছিল, কিন্তু আবার এই সি মানে কি লেখা যায়? কে বাই আর। তাহলে আমাদের সি মানে লেখা যায় আমাদের আর বাই কে। সো এখানে হলো আর আর এখানে হবে কে। তো আমাদের চার্জটা এমনভাবে ডিস্ট্রিবিউট হবে যাতে করে দুইটার বিভবের মান সেম হয়। তো আমাদের এখানে দেখো তো মোট চার্জ কি পরিমাণে আছে, মোট চার্জ কি পরিমাণে আছে? একটাতে আছে -10 আর একটাতে আছে 31, ঠিক আছে, যাই হোক, -10 আর 31, তাহলে কত হয়? এখানে 21 কুলম্ব চার্জ আছে ইন টোটাল। তাহলে দেখো, যখন আমরা এটাকে সংস্পর্শ করব, একটার সাথে আরেকটা যখন কানেক্ট করব, কানেক্ট করার পরে বলো তো টোটাল চার্জের পরিমাণের কি কোনো পরিবর্তন হবে? টোটাল চার্জ কিন্তু আগেও যদি +21 কুলম্ব থাকে এখনও কিন্তু +21 কুলম্বই থাকবে। টোটাল চার্জের পরিমাণ কিন্তু আগেও যদি 21 কুলম্ব থাকে এখনও কিন্তু 21 কুলম্বই থাকবে। টোটাল চার্জের পরিমাণ এখনও কিন্তু 21 কুলম্ব থাকবে। তাহলে দেখো, যেহেতু বিভব সেম হবে, তাহলে আমি মনে করলাম স্মল গোলকের যে বিভব আর লার্জ গোলকের যে বিভব, দুইটার বিভব সেম হবে, তাই তো? সো সেম যদি হয় তাহলে কে ইন্টু কিউ বাই আর। সো এখানে মনে করলাম কিউ পরিমাণ চার্জ, মানে স্পর্শ করার পরে এর মধ্যে মনে করলাম কিউ পরিমাণ চার্জ জমা হয়েছে। কিউ বাই আর, আর মানে কত? 3 সেন্টিমিটার। মিটারে কনভার্ট করতে পারো, কিন্তু এটাও সেন্টিমিটার এটাও সেন্টিমিটার হয়, কাটাকাটি হয়ে যাবে। আর এখানে কে ইন্টু কি হবে? দেখো, টোটাল চার্জ ছিল 21, তাহলে বাকি চার্জ এখানে থাকবে 21 মাইনাস কিউ ডিভাইডেড বাই হচ্ছে এখানে 4 সেন্টিমিটার। সো আবারও বলছি, দুইটাই সেন্টিমিটার, তো এখানে মিটারে কনভার্ট করলে 100 দিয়ে ভাগ করা লাগবে, এখানে 100 দিয়ে ভাগ করা লাগবে, ওই 100 কাটাকাটি হয়ে যাবে। এই কারণে আমরা 3 সেন্টিমিটার এভাবে করে রাখলাম। আবার দেখো, কে কে কাটাকাটি হয়ে যাচ্ছে, তাহলে কিউ এর মান কত বের করে ফেলতে পারবা না? 4/3 ইন্টু কিউ প্লাস কিউ ইজ ইকুয়ালস টু 21। তাহলে এখান থেকে কত পাচ্ছি? এখান থেকে পাচ্ছি 3, আর হচ্ছে উপরে পাচ্ছি 7 কিউ ইজ ইকুয়ালস টু 21। তাহলে কিউ সমান সমান কত? 3 3 9। তার মানে ভাইয়া সহজে বুঝে গেলাম, আমাদের এইখানে থাকবে হচ্ছে +9 কুলম্ব আর এইখানে থাকবে হচ্ছে +12 কুলম্ব। বুঝতে পেরেছো কিভাবে এই দুইটা বের করলাম? 21 থেকে 9 বাদ দিলে 12। সবাই কি বুঝেছো কিভাবে এটা বের করেছি? সবাই কি বুঝেছো? দেখো, তাহলে মধ্যকার বলের মান এখন কত হবে? তাহলে এফ সমান সমান পাওয়া যাবে কে ইন্টু কিউ এর মান হচ্ছে 9 ইন্টু কিউ এর মান হচ্ছে গিয়ে 21 না 12 ডিভাইডেড বাই তাদের মধ্যবর্তী দূরত্ব কত ছিল? 4 স্কয়ার। এটা হচ্ছে আমাদের পরিবর্তিত যেই বল সেইটা। এইটা হচ্ছে পরিবর্তিত বল। ক্লিয়ার? থ্যাংক ইউ। পরেরটাতে যাচ্ছি। Q1 Q2 সংযোজক সরলরেখার কোন স্থানে একক আধানের জন্য তড়িৎ তীব্রতা সমান হবে? সো দেখো, মাঝখানে কোথায় তড়িৎ তীব্রতা সমান? একটা জিনিস এখানে মাথায় রেখো, তড়িৎ তীব্রতা এটা কিন্তু একটা ভেক্টর রাশি। তড়িৎ তীব্রতা মানে কি? বল না? একক আধানের উপরে বল, একক আধানের উপর প্রযুক্ত বল, একক আধানের উপর প্রযুক্ত বল, সেটা হচ্ছে তীব্রতা। তো এখন বল একটা কি রাশি? ভেক্টর রাশি না? ভেক্টর রাশি কখন সমান হয় বলো তো? ভেক্টর রাশি মূলত কি কি জিনিস থাকে ভেক্টরে? ভেক্টরের একটা মান থাকে, একটা দিক থাকে। ভেক্টরকে সমান হতে হলে, দুইটা ভেক্টরকে যদি সমান হতে হয় তাহলে তাদের মানও সমান হতে হয় এবং তাদের দিকও সমান হতে হয়। দুইটা ভেক্টর যদি পরস্পর সমান হতে হয় তাহলে তাদের মানও সমান হতে হয়, তাহলে তাদের দিকও সমান হতে হয়। তাহলে এইখানে আমাদেরকে বলছে কোন পয়েন্টে তাদের তীব্রতা সেম। তাহলে তীব্রতা যেহেতু একটা ভেক্টর রাশি, তাহলে তীব্রতা সমান হওয়ার জন্য তুমি মাঝখানের কোন একটা পয়েন্ট নিবা, এখানে 1 কুলম্ব বসাবা,
এই প্লাস এই 1 কুলম্বকে বিকর্ষণ করবে, এই মাইনাসও কিন্তু এই 1 কুলম্বকে আকর্ষণ করবে। দুইটার ডিরেকশন দেখো একই দিক বরাবর, কিন্তু দুইটারই ডিরেকশন একই দিক বরাবর। তাহলে যখন দুইটার ডিরেকশন একই দিক বরাবর, তার মানে তাদের দিক সেম, তাইলে আমাদের বের করতে হবে কোন পয়েন্টে তাদের মান সেম। তাহলে মনে করলাম এখান থেকে এই পর্যন্ত দূরত্ব হচ্ছে এক্স, তাহলে একইভাবে আমরা এখান থেকে কিন্তু এক্স এর মান কত সেই ভ্যালুটা বের করে ফেললেই হয়ে যাবে। আশা করি পারবা। কিভাবে পারবা? প্রথমে দেখো এটার চার্জের মান দেওয়া আছে, এটার চার্জের মান দেওয়া আছে, এদের মধ্যে বল কত সেটা দেওয়া আছে। তাহলে বল থেকে তুমি দূরত্ব বের করতে পারবা না, একটা ডি বের করতে পারবা না? সো ডি যদি জানো তাহলে কিন্তু এইটুকু হচ্ছে এক্স, এইটুকু হলো ডি মাইনাস এক্স। তাহলে বল দুইটা সমান হলে কিভাবে এক্স বের করে এটা কিন্তু আমরা বের করতে পারি। বুঝছো? আশা করি ক্লিয়ার। সো আমাদের মোটামুটি এই টাইপের প্রশ্নগুলাই আসলে আসে। সো তোমরা টেস্ট পেপারটা ফলো করিও, মোটামুটি দেখবা যে যদি টেস্ট পেপারের প্রবলেমগুলো দেখো এই টাইপের প্রবলেমই কিন্তু ভরা। ঠিক আছে, যে মধ্যবিন্দুতে প্রাবল্য কত হবে, হ্যাঁ। সো আমাদের এখানে এই টাইপের প্রশ্নতেই কিন্তু ভরা। আশা করি সবগুলাই অ্যান্সার করতে পারবা। ঠিক আছে, তাহলে আমরা আজকে এখানে ক্লাস শেষ করছি। তোমাদেরকে অনেক ধন্যবাদ। আমাদের এসএসসি এফআরবির যে ক্লাস সেইটা হচ্ছে আমার অধ্যায়টা শেষ হচ্ছে। তোমাদের আজকে আমরা স্থির তড়িৎ অধ্যায়টা শেষ করলাম, এরপরে চলতড়িৎ আছে, তড়িৎ প্রবাহের চৌম্বকীয় অধ্যায়গুলো আছে। সো তোমাদেরকে যেটা বলবো এখন এই মুহূর্তে তোমাদের যেটা করা উচিত, বেশি বেশি টেস্ট পেপার সলভ করা উচিত। ক্লাসটা যদি কেউ একবার দেখো তাহলে পুরো চ্যাপ্টারের যে সমস্ত জায়গা থেকে প্রশ্ন আসে সেগুলা কিন্তু আমরা একবার রিভাইজ করে ফেলছি। এখন তোমার কাজ হবে একটাই, যে এই ক্লাসটা আরেকবার রিভিশন দিয়ে আমরা সাথে সাথে যাতে করে টেস্ট পেপারের মধ্যে চলে যেতে পারি। ঠিক আছে, তাহলে অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। দেখা হবে ইনশাআল্লাহ সামনে কোনো সময়। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।